আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের যা অতিথিরা এসছেন, তারা আমাদের আসলে আজকে গণজাগরণ মঞ্চের শাহবাগ আন্দোলনের একযোগ পূর্তি হলো। এই একযোগ পূর্তি উপলক্ষে আমাদের শাহবাগের কিছু সহযোদ্ধা আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা তাদের কথা শুনবো। আমরা সেই সময়টাকে ফিরে দেখব এবং সেই সময় নিয়ে পর্যালোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের কথা শুনবেন। তাহলে আমরা আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিই, যদিও আপনারা সবাই তাদেরকে চেনেন, এবং তাদের কথা শুনি। আমাদের সাথে যুক্ত হয়েছে অমির রহমান পিয়াল, আহ, আরিফ জেপ্তিক, আহ, এম এফ শাহিন, এফ এম শাহিন, রাইট? হ্যাঁ। আমাদের বাঁধন বাঁধন মুন্সি, রওশনারা নিপা এবং আমিনুল হক পলাশ। আপনাদের সবাইকে আমাদের আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? লোপা আপা, আপনাকে ধন্যবাদ যে এমন একটি আয়োজন এই বিশেষ দিনে আপনারা দৃষ্টিকোণ 71 থেকে আয়োজন করেছেন। এই জন্য আপনাদের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। এক যুগ পরে অ্যাটলিস্ট একটা অনলাইন প্ল্যাটফর্মেও আমরা একসাথে হতে পেরেছি। আহ ভালো আছি বলাটা ভুল হবে, মিথ্যা হবে। বাংলাদেশ যেমন প্রতি মুহূর্তে রক্তাক্ত হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তো বাংলাদেশ যেমন ভালো নাই, আমরাও ভালো নাই। বাঁধন। পলাশের সাথে একমত। আমি গত বছরের মাঝামাঝি থেকে আসলে ভালো নাই। আম, ভালো থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত, নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি, সেম থাকার চেষ্টা করছি। হুম, কিন্তু প্রতিদিন পাচ্ছি কিনা জানি না। তবে কিছু লড়াই চেষ্টা সংগ্রাম করছি। চালিয়ে যাচ্ছি, এটাই আমাকে আসলে প্রতিদিনটাকে পার হইতে সাহায্য করছে। নিপা। সবার সাথেই একমত। ভালো এই অবস্থায় অবশ্যই থাকা সম্ভব না যদি ন্যূনতম ভাবে তার দেশের প্রতি কোনো প্রেম থাকে বা দেশের প্রতি তার কোনো কনসার্ন থাকে। ভালো নাই, কিন্তু আমি নিজেকে একজন লড়াকু মনে করি। সবসময় আমার ফাইটিং টেন্ডেন্সিটা থাকে, কিন্তু এই সময়ে মাথা ঠান্ডা করাটা খুব জরুরি। আর যখন খুব উত্তেজিত বা খুব নার্ভাসে পড়ে গেছিলাম, যেটা জুলাইয়ের পুরো মাসটা বা খুব অবস্থায়, ওই সময়েও আমাকে অনেকগুলো দেশ ট্যুর করতে হয়েছে, বিভিন্ন কনফারেন্সে কথা বলতে হয়েছে। তখন আমি সুযোগটা নিয়েছি। তো ওই লড়াইয়ের ওই টেন্ডেন্সির জায়গায় স্ট্র্যাটেজিগত থাকে ভাবে ভালো থাকাটা অনেক বেশি এনার্জি গেইন করে, এবং স্ট্র্যাটেজিক হওয়ার আরো কিভাবে কৌশলগত জায়গায় কাজ করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। আর দেশ থেকে দূরে তো সেটার একটা প্লাস পয়েন্টও আছে, সেটার একটা কষ্টবোধও আছে। সো এটাই। আরিফ ভাই, আপনি বলেন কিছু। চমৎকার আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। পুরা মানে দেশটা দেখতেই এখন একটা বেশ মজা লাগছে, এক্সাইটিং অবস্থা সবকিছু মিলিয়ে। আপনি যদি যে কোনো জিনিসকে পজিটিভলি দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে এই যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে জাতি যাচ্ছে, এটা দেখাও একটা অভিজ্ঞতা। মানে এটা মানে যাপন করা তো এক ধরনের অভিজ্ঞতা, যারা যাপন করতে পারছেন না তারা যে দেখছেন সেটা দেখাটা এবং অনুভব করাটা একটা অভিজ্ঞতা। আমি সেই অভিজ্ঞতাটা এনজয় করছি। সবকিছু ঠিকঠাক আছে। ফুলকপির দাম কমেছে, তারপরে ধরেন লাউয়ের দাম মাঝখানে কমেছিল, সব মিলিয়ে খারাপ না, অবস্থা ভালো। এটার অনেক। সাথে আরিফ ভাইয়ের সাথে একটু যোগ করি যে দেখাটার সুযোগের যে যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে আমাদের দেশ, আমরা যে মধ্যপন্থার অবস্থার মধ্যে ছিলাম, যে আসলে মুক্তিযুদ্ধ আমাদের বা সব ওই জায়গায় মানুষ যখন দেয়ালে পিঠ না ঠেকে তখন সে উল্টো স্রোতে হাঁটে না। তো গণজাগরণ মঞ্চ একটা ধাক্কা দিয়েছিল, সেখানে অনেকে বোধগত জায়গায়, অনেকে শোয়া বা অনেক জানা ভাবে এটার স্রোতের সাথে এসেছিল, কিন্তু এখন অ্যাকচুয়াল ভুক্তভোগীর জায়গায় আমার মনে হয় সামনের লড়াইটা অনেক স্ট্রং হবে। আচ্ছা, আমরা এখন আমরা তো সবাই একত্রিত হয়েছি। আমি যতজনকে শর্ট নোটিসে পেরেছি একত্রিত করতে, আমরা জাস্ট একটা আলোচনা করব, স্মৃতিচারণ করব, আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং সময়কে নিয়ে কম্পারিজন করতে পারি। সবকিছু নিয়ে আমরা কথা বলবো। পলাশের কাছ থেকে আমি জানতে চাই, পলাশ, তোমার ওই দিনকার প্রথম দিনের যে ঘটনা, গণজাগরণে যে সমবেত হলা, ওইটা নিয়ে তুমি একটু আমাদেরকে, দর্শকদের একটু ছোট করে অল্প সময়ের মধ্যে, কারণ আমরা অনেকক্ষণ অনেক বিষয়ে কথা বলবো, বলো। আহ
গণজাগরণ মঞ্চের 5ই ফেব্রুয়ারির স্মৃতি যদি আমি মনে করতে চাই, আমার জন্য ব্যক্তিগতভাবে তার একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে আরিফ রায়হান দ্বীপ। কারণ আমার আহ, স্পষ্ট মনে আছে যে যে বাইকটা আমি হচ্ছে পিএল ভাই বলছিলেন প্রোগ্রাম শুরু করার আগে, আহ, আমার বাইক ভাই কিছুদিন মানে চালিয়েছিলেন বাইকটা। তো ওই বাইকে করে বেসিক্যালি হচ্ছে আমি, আহ, দীপ, আমরা একসাথে এসেছিলাম গণজাগরণ মঞ্চে বুয়েটের আরো অনেককে সাথে নিয়ে। আমি তখন বুয়েট ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম। তো দ্বীপ জাদুঘরের সামনে বিকালে তখন হচ্ছে আমরা ফরমালি হচ্ছে মানববন্ধনে দাঁড়াই নাই। জাদুঘরের সামনে হচ্ছে ওই স্লোগানটা লিখেছিল যে এই পথে আজ জীবন দেব, রক্তের বদলা শহীদ ফাঁসি নেব। তো দ্বীপ আলটিমেটলি হচ্ছে আমাদের মাঝে নাই। এই গণজাগরণ মঞ্চ পরবর্তী সময়ে মৌলবাদীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আহ, দুঃখজনক হলেও সত্য, আমরা সেটার বিচারও এখনো পাই নাই। তো আমার জন্য স্মৃতির একটা বড় অংশ জুড়ে আসে আসলে হচ্ছে আরিফ রায়হান দ্বীপ যতবারই 5ই ফেব্রুয়ারি আসে। যদিও এটা তার সরাসরি হচ্ছে মৃত্যুদিন না, বাট তারপর হচ্ছে দ্বীপের স্মৃতি অনেকাংশে আমার মানে আমাকে হচ্ছে আপ্লুত করে রাখে। আর বাকিটা যদি হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার এই আন্দোলন ব্যাপারে বলতে চাই, সেক্ষেত্রে বলবো যে হচ্ছে যে আমি ছাত্র রাজনীতি করার মাধ্যমে, আমি যেহেতু হচ্ছে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম, এরপর হচ্ছে একটা ইউনিটকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা মানুষ আসলে হচ্ছে একটা রাজনৈতিক জীবনে, ছাত্র রাজনৈতিক জীবনে সম্ভাব্য যত কিছুর অভিজ্ঞতা অর্জন করতে পারে, যত অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে পারে, গণজাগরণ মঞ্চ ছিল তার মানে এপিটম অফ এক্সিলেন্স টাইপের একটা ব্যাপার। আমি সৌভাগ্যবান যে আমি এই একটা আন্দোলনে, আমার সময়ে এই আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল। আহ আমিও গণজাগরণ মঞ্চের আন্দোলনটাকে দেখি আসলে হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট হিসাবে। এটা এটা হচ্ছে কন্টিনিউশন, মানে এটা তো মোটেও এরকম না যে এত বড় একটা আন্দোলন হচ্ছে একদিনের মাধ্যমে হয়। আসলে হচ্ছে যে তখন যে আমাদের তরুণদের মাঝে এই যুদ্ধাপরাধীদের সপক্ষে যে আসলে যে জাগরণটা হয়েছিল, মানে এত স্বতঃস্ফূর্ত জাগরণ, আমার মনে হয় না, এটা আমি এই পয়েন্টে আমি আসছিলাম যে আসলে এত স্বতঃস্ফূর্ত জাগরণ বিশ্বে খুব কম মুভমেন্টই হয়েছে। তো আমরা আসলে হচ্ছে এই যে এই বিষয়টা যে তখন একদম স্বতঃস্ফূর্ত ভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তিপূর্ণভাবে এত বিশাল একটা আন্দোলন আহ সর্বস্তরে একদম, আমাদের হয়তো শাহবাগ থেকে শুরু হয়েছে, কিন্তু এই শাহবাগটাই আসলে এক সময় হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটা কর্নারে ছড়িয়ে পড়েছিল, প্রতিটা কর্নারে এক একটা নতুন শাহবাগে আপনার রূপ নিয়েছিল। এবং আমরা যে দাবিতে আসলে হচ্ছে এই আন্দোলন শুরু করেছিলাম সেই দাবিটা হচ্ছে আমরা আদায় করতে পেরেছিলাম। তো সেই হিসাবে একই সাথে একটা সফল আন্দোলন। আহ এটার পরবর্তীতে কি হয়েছে, আমরা শাহবাগের একটা খুবই আহ দারুণ স্লোগান ছিল যেটা আমাদেরকে উদ্দীপ্ত করতো যে শাহবাগ জেগে থাকে, শাহবাগ ঘুমায় না। তো হয়তো হচ্ছে এই স্পিরিটটা পরবর্তীতে আমরা অর্গানাইজড ওয়েতে ধরে রাখতে পারি নাই, যে কারণে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বর্তমানে আজকে তার এক যুগে এসে আজকে আমরা যে পর্যায়ে এই আলোচনাটা করছি, হয়তো তার থেকে অনেক চমৎকার পরিবেশে আজকে এমন একটা সময় আমাদের এই আলোচনা চলতেছে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের উপরে হচ্ছে আঘাতটা সবচেয়ে বেশি আসছে। মানুষজন হয়তো অনেকেই বলতেছে যে হচ্ছে এটা একটা দলীয় ভাবে আওয়ামী লীগকে আঘাত করা হচ্ছে, অবভিয়াসলি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনারা যদি এটা বটম লাইনটা হচ্ছে আসলে হচ্ছে এটা ডিভাইডেশন লাইনটা খুব মানে দৃশ্যমান যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং সপক্ষে শক্তি। এই কারণেই যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, যারা বিভিন্ন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটাকে আপাততভাবে বাংলাদেশটাকে আমাদের কাছ থেকে ছিনায় নিয়েছে, তারাও কিন্তু এখন হচ্ছে শাহবাগের রেফারেন্সই দেয়। এই শাহবাগীদেরই তারা হচ্ছে বিচার করতে চায়। তো শাহবাগ আমাদের কাছে, বা আমরা হয়তো স্ক্যাটার্ড হয়ে গেছি, কিন্তু আমাদের যে শত্রুপক্ষ তারা কিন্তু এই শাহবাগী কারা, তাদের ভাষায় শাহবাগী কারা সেটাকে খুব সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে রেখেছে। এবং তারা এখন এর বিচার করতে চায়। সো শাহবাগ আসলে হচ্ছে এক লাইনে বলতে গেলে আমি শেষ করব যে শাহবাগ আসলে হচ্ছে আমাদের আত্মপরিচয়ের একটা বড় নির্ধারক। আমরা কি, আমরা কারা, সেটাকে শাহবাগ হচ্ছে ডিফাইন করে দিয়েছে। এবং আমাদেরকে একটা প্রতিনিয়ত সংগ্রাম এবং যুদ্ধের পথে আমাদেরকে হচ্ছে ছেড়ে দিয়েছে। এবং এই যুদ্ধ আসলে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে হলে, বাঁচিয়ে রাখতে হলে এই যুদ্ধ আমাদের আসলে প্রত্যেককেই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে হবে। সেখানে সাময়িক বর্তমানের মতো হচ্ছে আহ হার্ডলস আসবে, সাময়িক হয়তো ব্যাকফুটে যাব, কিন্তু দিন শেষে শাহবাগে যেমন আমরা বিজয়ী হয়েছিলাম, আমি আশা করি, অবশ্যই আশা করি আমরা আবার বিজয়ী হব। ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ পলাশ। বাঁধন, এই যে পলাশ বলল, যে কথাটা বললো যে আমাদের আসলে আত্মপরিচয় এর একটা, মানে আমাদের ব্রেন স্টর্ম বলে না আমরা করি, সেরকম শাহবাগ কিন্তু আবার গোটা বাঙালি জাতিকে একত্রিত করেছিল। তুমি তো একদম শুরু থেকে
মানে খুব কাছে থেকে সবকিছু খুব ভালোভাবে দেখেছো, মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলে। সেজন্য তুমি আমাদেরকে বলো যে এই যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, আন্দোলন 90-এর আন্দোলনকে বলি, 24-এও এরা আন্দোলন বলছে, কিন্তু তুমি শাহবাগে যে সবাই একত্রিত হয়েছিল গোটা দেশ, তুমি আমাদেরকে একটু তথ্য উপাত্ত দিয়ে যে কোন কোন জেলা থেকে কি কিভাবে, তোমার কাছে নিশ্চয়ই আছে ডেটাগুলো, রাইট? যে সবাই যেহেতু আমরা যে নাই। কোনো ফান্ডিং করে বা কিছু না, সবাই নিজেদের মতো করে আসলো না? তো তুমি ওই জিনিসটাকে একটু আমাদের দর্শকদের জন্য বলবা যে কে কিভাবে কোন জায়গা থেকে কোন কতগুলো সংগঠন যুক্ত হয়েছিল নিজের সউদ্যোগে ঢাকায় চলে আসলো, জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না, একটু বলবে আমাদেরকে? 5 তারিখে 12:30টার সময় আমি একটা ইভেন্ট খুলি আপনার বয়ানের পেজ থেকে। বয়ান হচ্ছে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট অনলাইন নেটওয়ার্ক। অ্যাক্টিভিস্ট। এইটার পেজটা খোলা হয় হচ্ছে আপনার তার 4 দিন 5 দিন আগে। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম করতেছিলাম, কিছু ব্লগ দিবসের প্রোগ্রাম ছিল ফেব্রুয়ারির 1 তারিখে, তার আগের দিন সংগঠনের নামটা ঠিক করে আমরা পরের দিন প্রোগ্রাম করি। পিয়াল ভাইও ছিল ওখানে। তো এটা পেজ থেকে যখন ইভেন্টটা আমি খুলি, তখনও আসলে আমরা জানি না যে বিষয়টা আসলে কোন দিকে যাবে বা কোথাও গড়াবে। বা পলাশরে যখন ফোন দিয়ে আসতে বললাম আহ, শাহবাগে সিএনজিতে করে যাইতে যাইতে হচ্ছে ওরে স্লোগানগুলো লিখতেছিলাম, ওরে টেক্সট করতেছিলাম যে এইটা এটা 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 পোস্টারে লিখতে হবে। হ্যাঁ, তখনও আসলে আমরা জানি না যে কি অবস্থা হবে। তো সন্ধ্যাবেলায় হচ্ছে আহ, কোনো একটা টেলিভিশন প্রথম মানে সরাসরি লাইভ শুরু করে। তো ওই লাইভের সময় আমাকে এসে জিজ্ঞাসা করছিল যে হচ্ছে যে আপনারা আসলে এখানে কতক্ষণ থাকবেন। বাঁধন, আমি জাস্ট জানতে চাচ্ছি, এই জন্য বলতে চাচ্ছি যে তখন যেসব টেলিভিশন গুলো আমাদের সাথে ছিল, সেই হুম। টেলিভিশন গুলোর নাম যদি তোমার মনে থাকে তুমি একটু আমার মনে বল। আছে। হ্যাঁ, আমার মনে তুমি আছে, আমি নামগুলো বলি বলো সবার যদি সবার তোমার আগে আপত্তি না থাকে। সবার আগে আসছিল হচ্ছে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি। হ্যাঁ। ইসলামিক তো টিভি। হ্যাঁ, দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি যখন আসে, আমি তখন হচ্ছে ওইখানে বক্তব্য দিচ্ছিল সম্ভবত কপিল ভাই। হ্যাঁ, তো কপিল ভাইয়ের কাছে আমি বললাম যে মাইকটা একটু দেন, আপনি একটু বক্তব্যটা পরে দেন, আমি মাইকটা একটু দিয়ে একটু কথা বলি। হ্যাঁ। ওই ওই মুহূর্তের ছবি তুলে রাখছিল ওই যে অভ্র যিনি বানাইছেন, মেহেদি মেহেদিও ছবি তুলে রাখছিল আমার একটা। হ্যাঁ। হ্যাঁ। তো আমি মাইকটা নিয়ে বলছিলাম যে আমি বক্তব্য দিব না, এখানে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি আসছে, তো আপনারা এখানে দায়িত্ব পালন করতে আসছেন, খুব ভালো কথা, কিন্তু আমরা আপনাদেরকে কোনো ফুটেজ দিব না। আমরা জানি আপনারা রাজাকারদের প্রতিষ্ঠান, আপনারা এখান থেকে চলে যান। আপনাদের কাছে আমাদের কোনো বক্তব্যও যাবে না, আমাদের কোনো ফুটেজও যাবে না। হ্যাঁ। তো ওনারা ওখান থেকে ওই সময় চলে যান। তারপরে হচ্ছে নিউজ 24 আসে। তো নিউজ 24 ওখান থেকে প্রথম হচ্ছে লাইভ করা শুরু করে, আমার যতটুকু মনে আছে। তো আহ, বিষয়টা হচ্ছে যে তখন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আপনারা এখানে কতক্ষণ থাকবেন। পাশে ইমরান ভাই দাঁড়ানো। তা আমি গায়ের ভিতরে রক্ত গরম টকবক করে ফুটতেছে, আমি বলতেছি যে যতক্ষণ কাদের মোল্লার ফাঁসি না হবে ততক্ষণ আমরা এখান থেকে যাবো না। তো এটা বলার পরে যখন সাংবাদিক সরে গেলেন, ইমরান ভাই আমার বলে তুই কি বলিস এগুলা। হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ আমি যাবো না তো আমরা এখান থেকে। বলে এই কথা মানে লাইভে বললি, এখন আমরা আমরা তো মানুষ কয়জন, আমাদের সংগঠনের মানুষ হচ্ছে অল্প কয়েকজন, হাতে কয়েকজন, 17 জন ছিল, আমি পরে লিস্ট করতে পারছিলাম। ইমরান ভাই সহ অন্যরা মিলে আমরা যে সংগঠনে আমরা হচ্ছে 17 জন। হ্যাঁ, তা এখন তাইলে এটা চালাবো কেমনে? হুম। তো এই চালাবো কেমনে, এই প্রশ্নটার উত্তর আসলে ওই সন্ধ্যার দিকে চলে আসছে। হ্যাঁ, তখন আহ উদীচীর মিছিল আসলো, তারপরে ছাত্র ইউনিয়নের মিছিল আসলো, তারপরে ছাত্রলীগের মিছিল আসলো। তো মোটামুটি ততক্ষণে রাত 9টার দিকে মোটামুটি পুরো চত্বর ভরে গেছে। সাধারণ মানুষরা আসলো আস্তে আস্তে সাধারণ মানুষরাও আশেপাশে আসলো। হ্যাঁ, আসলো। লাইভ দেখার পরে অবস্থাটা চেঞ্জ লোকজনরা হয়েছে। আসলো। ওই লাইভের আগ পর্যন্ত মোটামুটি অবস্থাটা ছিল যে আমরাই, মানে আমরা বলতে আমরা তো ব্লগাররাই প্রায় হুম। 350-400 জনের মতন ছিলাম ওখানে। হুম। আর আমাদেরকে ঘিরে হাজার খানিকের মতন পুলিশ ছিল, দাঙ্গা পুলিশ, ওই দিন হরতাল ছিল। তো তো যাই হোক, আহ, এর পরবর্তী সময়ে আমরা লিস্ট করতে বসেছিলাম। লিস্ট করে আমরা বাংলাদেশের 2টা রাজনৈতিক সংগঠন ব্যতীত, অর্থাৎ বিএনপি এবং জামাত ব্যতীত, আমরা 535টা হচ্ছে সংগঠনের লিস্ট করতে পেরেছিলাম, যেই সংগঠনগুলা শাহবাগে এসে নিজেদের উপস্থিতি ঘোষণা করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে সারা বাংলাদেশে আমরা 471টা
জায়গায় অবস্থানে মঞ্চের মঞ্চ মঞ্চ হয়েছে এটা খবর পেয়েছিলাম এবং যোগাযোগ করতে পেরেছিলাম। 478টা। প্রত্যেকটা মঞ্চের 478টি। 78 আমার কাছে লিস্ট ছিল কনফারেন্স শেষে। আচ্ছা, লিস্ট আমার কাছে ছিল, চারশো তাহলে আমি আটাত্তর হয়তো না? এক এক যুগে হয়তো ওই রিলেটেড একটা 7টা মন প্রশ্ন থেকে আমি হারাই আপনাকে গেছে। করি। আচ্ছা, যাই হোক। তো এবং বাংলাদেশের বাইরে 26টা দেশে যেখানে বাঙালিরা বসবাস করেন, সেই 26টা দেশে বাঙালিরা রাস্তায় নেমে এসেছিল মধ্যরাত্রে, যেখানে বরফ পড়তেছে সেখানে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে এসেছিল। এবং কোনো কোনো দেশে একাধিক জায়গায় কোনো কোনো মানে কয়েকটা ইউনিভার্সিটিতে, কয়েকটা শহরে এইভাবে এসেছিল। তো এইটা হচ্ছে আমার কাছে যতটুকু মনে আছে বা আমার কাছে যতটুকু হিসাব আছে ততটুকু। আর এর বাইরে আসলে আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে সংগঠনগুলা, যেই লিস্টে আমাদের করছিলাম সেই সংগঠনগুলোর খাতাটা একদিন হচ্ছে হারায় যায়। হ্যাঁ, খাতাটা আমাদের ওই যে মঞ্চের যেখানে ইয়েটা ছিল ওখান থেকে খাতাটা হারায় যায়। কিন্তু তারপরেও কিছু সংগঠন আসছিল যেগুলো আসলে ওই লিপিবদ্ধ করা হয় নাই। এই কারণে আমার ওই সংখ্যাটা মনে আছে, যার পরের গুলো আসলে ওইভাবে হিসাব করা হয় নাই। আসলে একটা গণ আন্দোলন, তো আমরা মানুষ মাত্র অল্প কয়েকজন সংগঠক, তো আসলে আমরা কেউ তার আগে খুব হ্যাঁ, বড় ধরনের কঠিন এটা। সংগঠক ছিলাম না। হ্যাঁ, আমি ধরেন কয়েকটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি যেগুলোতে ধরেন 100 150 200 মানুষ আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্লগের প্রোগ্রাম বা কোনো ইভেন্টে যে অমুক জায়গায় মানে এটা তো কম্বল আসলে দিতে যাইতে স্বতঃস্ফূর্ত হবে। ছিল, কোনো প্ল্যান ছিল না, হ্যাঁ, হ্যাঁ, মানুষজন আর জুড়ে এরা গেছে কেউ জুড়ে আসলে আমাদের গেছে। তো কর্মী ছিল না, এরা সবাই আসছে নিজের নিজের জায়গা থেকে, ব্যক্তিগত উদ্যোগ দাবির থেকে। জায়গা থেকে। হ্যাঁ, তো সেখানে আসলে কেউ আমরা যে হুকুম করছি বিষয়টা তা না, আমরা কিন্তু আহ্বান করছি এবং মানে প্রত্যেকটা এটা মঞ্চ রেডি, মানে ঢাকার বাইরে হ্যাঁ। পেরিফেরিতে যতগুলো মঞ্চ হয়েছিল তাদের সাথে আমরা কিন্তু কমিউনিকেশন করছি এইভাবে যে আমরা এটা করতেছি, আপনারা করতে পারেন। হ্যাঁ, এটা তাদেরকে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না, কারণ তারা আমাদের সরাসরি কর্মী ছিল না, তারা আমাদের সহযোদ্ধা ছিল। অনেক ধন্যবাদ বাঁধন। শাহিন, এই যে বাঁধন বললো যে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কাজ হচ্ছে, সবাই একত্রিত হচ্ছিল নিজেদের মতো করে গণজাগরণ মঞ্চের একটা নিজেদের ডিস্ট্রিক্টে বা বিদেশে। আচ্ছা, বিদেশের তো ব্যাপারটা আলাদা। তো তখন একটা রিউমার খুবই চলছিল যে এই যে চলছিল এতদিন ভরা এত এত মানুষ, এই সংগঠনটা চলছিল, মানে এই আন্দোলনটা চলছিল কিভাবে? অনেক সময় ফান্ডিং নিয়ে একটা অনেক ধরনের রিউমার শোনা যায়। তুমি কি এই ব্যাপারটাতে কিছু বলবা, কিছু বলতে চাও? আহ, প্রথমে ধন্যবাদ লোপা আপু, আর দৃষ্টিকোণ স্মৃতিচারণও একাত্তরকে। একটু করো। হ্যাঁ, হ্যাঁ, দৃষ্টিকোণ একাত্তরকে ধন্যবাদ আজকের শাহবাগ গণজাগরণের একযুগ পূর্তিতে। প্রথমে আমি স্মরণ করতে চাই শাহবাগ গণজাগরণকে কেন্দ্র করে যে সকল সহযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ কে যাদের উত্তরাধিকার হিসেবে আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম, এবং সেই শহীদ পরিবারদের যারা 1971 সালের পর থেকে এই বিচারের দাবিতে সোচ্চার ছিলেন, সেই শহীদ পরিবারের সদস্যরা, যারা সত্যিকার অর্থে 1971 সালের যারা যুদ্ধ অপরাধী ছিল, মানবতা বিরোধী অপরাধী ছিল, যাদের বিচারটা করা যায়নি, ঠিক সেই দাবি নিয়েই আমাদের প্রজন্ম রাস্তায় দাঁড়িয়েছিল। যেমনটি বাঁধন মুন্সী বলছিলেন যে 5 তারিখে খুব অল্প কিছু মানুষ থেকে আমরা মানে শাহবাগ থেকে বাংলাদেশ, আর বাংলাদেশ হয়ে গেল শাহবাগ। সেটা অনেক বড়, আসলে বা অল্প সময়ের মধ্যে বলা কঠিন। আমরা ভীষণ আবেগতাড়িত হয়ে যাই এই দিনটা আসলে, যারা আমরা আমাদের এই শাহবাগের সাথে সম্পৃক্ত ছিলাম। প্রত্যেকেরই লোপা আপু, আমরা এক একজন এক এক কর্নার থেকে এসেছি, এখানে সবার সাথে পরিচয় হয়েছে শাহবাগ থেকে, কারোর সাথে কিন্তু আমার পূর্বের কোনো পরিচয় পরিচয় ছিল না। তো এরকম যার যার জায়গা থেকে কেউ সাংবাদিকতা করতো, কেউ শিক্ষক ছিল, কেউ ছাত্র ছিল, কেউ শিল্পী ছিল, কেউ নির্মাতা ছিল, কেউ কি বলবো রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, কেউ সরকারি চাকরিজীবী, এমন কোনো পেশাজীবী মানুষ ছিল না যারা শাহবাগে আসেনি, শাহবাগের সাথে একাত্মতা করেনি। আমার ছোট্ট একটি স্মৃতি আমি এখনো আমার মনে পড়লে আমি ভীষণ আবেগতাড়িত হয়ে যাই। আহ 5 তারিখে তো কেউই জানতো না যে কি হচ্ছে, আসলে আমরা কেউই জানতাম না। কারোর সাথে তেমন পরিচয় নাই। 5 তারিখে ঠিক সন্ধ্যার একটু আগ দিয়ে আমাকে ইমরানের সরকারের সাথে আমার পরিচয় হলো, বললো যে ভাই আমিও অ্যাক্টিভিস্ট। আমি বললাম যে আমরা বেসিক্যালি আমার যাওয়ার কথা ছিল প্রেস ক্লাবের সামনে, যুদ্ধ অপরাধ বিচার হ্যাঁ, মঞ্চ নামে একটা সংগঠন ছিল, তারা ওইখানে একটা প্রোগ্রাম ডেকেছিল, আমি ওই সংগঠনের সাথে যুক্ত ছিলাম।
পরবর্তীতে আমি ঢাকা ঢাকা মহানগরের প্রেসিডেন্ট ছিলাম। তো আমরা কিন্তু শাহবাগে দাঁড়ালাম, আমরা আর প্রেস ক্লাবে গেলাম না, কিন্তু প্রেস ক্লাব থেকে বরঞ্চ সবাইকে বলা হলো যে শাহবাগে আসতে। তো যেমনটি বলছিল বাদল, যে এত শ্রেণী পেশার মানুষ সাংস্কৃতিক সংগঠনের প্রতি, বিশেষ করে সাংস্কৃতিক সংগঠনের বন্ধুরা যেভাবে গান স্লোগানের মধ্য দিয়ে এই শাহবাগকে পৃথিবীর বুকে একটি অহিংস আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বুকে, সেটি এই বর্তমান প্রেক্ষাপটে আমরা যে বাংলাদেশের চিত্র দেখি, যে সহিংসতা, হত্যা, মব কিলিং, সেটার সাথে আমরা তুলনা করলে বুঝতে পারবো যে শাহবাগটা কেমন ছিল, যেখানে শুধু কবিতা, স্লোগান, গানের মধ্য দিয়ে একটি আন্দোলনকে দীর্ঘ সময় ধরে একই অবস্থানে থেকে মানুষকে আহ্বান করা, যুক্ত করার, যার যার জায়গা থেকে মানুষ যুক্ত হচ্ছেন। তার ওই ছোট্ট শিশু থেকে তার বাবা মা রাত দুটোর সময় নিয়ে এসছে বাইকে করে তার ছেলেকে স্লোগান দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমার সৌভাগ্য ছিল 5 তারিখ থেকে ওই মাইক্রোফোনের 3-4 দিন আমার গলা বসার আগ পর্যন্ত মাইক্রোফোনের দায়িত্ব আমার ছিল, যে সংহতি যারা প্রকাশ করবে সবার নাম নিয়ে ঘোষণা করা। তো আমার কাছে লোপা আপু মানে 3,500 ভিজিটিং কার্ড জমা পড়েছিল মাত্র 3 দিনে। অর্থাৎ দেশের বিশিষ্ট জনেরা, কেউ রাজনীতিবিদ, কেউ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কেউ লেখক, কেউ গবেষক, শিক্ষক, এক একজন দিচ্ছিল, আমার ওই পাঞ্জাবির পকেট ভরে যাচ্ছিল। মানে তারা শুধু সংহতি প্রকাশ করবে। আর যে স্মৃতিটি না না বললেই নয়, 6 তারিখ সন্ধ্যায় যখন আমরা পতাকা নিয়ে, আমাদের কিন্তু ওই যে ফান্ডের কথা যেটা বললেন, আমরা একটা বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু আমরা সবার কাছে বলেছিলাম যে আমাদের মাইকের খরচ, আমাদের যে মুভমেন্টের কিছু খরচ আছে, আপনারা যা যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা কিন্তু উঠেছে, এটা আমরা আমরা 10,000, 12,000, 15,000 প্রথম দিকে এভাবে আমাদের ফান্ডটা রেইজ হতো। 6 তারিখে ঠিক 7টা, 7:30টার দিকে একজন মা আসলেন, উনি হসপিটালে ভর্তি ছিলেন, আমি নামটা মনে করতে পারিনি। ওনার 2 মেয়ের কাঁধে ভর করে এসে ফুল নিয়ে আসলেন। উনি ফুল নিয়ে আসলেন যে শাহবাগে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দাঁড়িয়েছি, আমাদের যারা আছে সবার সাথে একটু কথা বলতে চাই। তো এখানে আমাদের অনেকেই ছিলেন, তখন আমাদের আলামিন বাবু ভাই এখন আমেরিকায় থাকেন, রনি ভাই, আমাদের অনেকের নাম বলা যাবে, অনেক সহযোদ্ধারা ছিলেন। তো উনি এসে জড়িয়ে ধরে কাঁদলেন আমাদের। মানে আমার এই কথাটা মনে পড়ে যে বাবা, আমরা যেটা পাইনি, উনি একজন মুক্তিযোদ্ধা, একজন নারী মুক্তিযোদ্ধা উনি। সেই মা এসে কাঁদলেন, বললেন যে আমাদের মানে আক্ষেপটা বোধহয় তোমরা মেটাতে যাচ্ছ বাবা, তোমরা আজকে যে দাঁড়িয়েছো মুক্তিযুদ্ধের ঋণ শোধ করবার জন্য, এই যে কাজটি আমাদের আমাদের অনেক আগে করা দরকার ছিল, আমাদের যারা আমরা তোমাদের বাবা মা, আমরা সেটা পারিনি, সেটা তোমরা দাঁড়িয়েছো সাহস করে। এইরকম অনেক স্মৃতি আছে লোপাদি, যেগুলা বলে শেষ করা যাবে না। আমি শুধু এইটুকু বলতে পারি যে শাহবাগ যেমন বাংলাদেশে রূপান্তরিত হলো, ওই যে 478টি, আরিফ ভাই বললেন যে এতগুলো স্থানে শাহবাগের নামে শাহবাগ গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হলো, তারা ওখানে স্লোগান দিল, এবং সেই অনেক জায়গায় কিন্তু আক্রান্ত হলো। সেই আক্রান্ত কারা করলো? এই স্বাধীনতা বিরোধী শক্তি, এই জামাত শিবির এবং এই মৌলবাদী শক্তি। আমরা কিন্তু গান স্লোগানের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, আমরা একটা অবস্থান নিয়েছিলাম, বসেছিলাম। আমরা কিন্তু দেখুন, আহ, যেটি অনেকেই বলে যে এখানে কয়েক গজের ভিতরে সেই গোলাম আজম ছিলেন চিকিৎসাধীন, আমরা কিন্তু তাকে আক্রমণ করতে যাইনি, আমরা কোনো জামাতের প্রতিষ্ঠানকে আক্রমণ করতে যাইনি, আমরা কাউকে সহিংস, কেউ বলতে পারবে না যে আমরা কাউকে আঘাত করেছি। এরকম একটি অহিংস আন্দোলন ছিল এখানে। এখানে একটি বিষয় আমি বলতে পারি যে শাহবাগ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির একত্রিত হওয়ার একটা সফল প্রেক্ষাপট। যে প্রেক্ষাপটটি আজকে বাংলাদেশে, যে বাংলাদেশ আমরা দেখছি দ্রৌপদী, সেটি ভিন্ন কথা বলছে। আজকে যারা বাংলাদেশকে জিম্মি করলো, যারা দখল করলো, সেই শাহবাগের বিরোধী শক্তি। আমরা কিন্তু শাহবাগে দাঁড়িয়ে অনেকে আমাদের অভিযোগ করছে, তোমাদের কারণে দেখো হেফাজতের উত্থান হয়েছে, তোমাদের কারণে এই মৌলবাদী শক্তি রাস্তায় নেমেছে। আমরা কিন্তু সে সময় বলেছি যে আমাদের কারণে এই বাংলাদেশ বিরোধী শক্তিকে আপনারা দেখতে পেরেছেন। তারা কারা, তারা কিভাবে মুখোশ পরে এই বাংলাদেশে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিল, ছলে বলে কৌশলে তারা এই বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পড়ে, বাংলাদেশের থেকে এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছিল। আমি এইটুকুও বলতে পারি যে শাহবাগ হয়েছিল বিধায় এই শত্রুপক্ষকে আমরা চিনতে পেরেছিলাম, কিন্তু সেই শত্রুপক্ষকে পরবর্তী সময়ে আমরা সেই শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করতে পারিনি, সেই শত্রুপক্ষের রাজনীতি বন্ধ করতে পারিনি, সেই শত্রুপক্ষের যে আর্থিক জায়গাটি ছিল, তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান,
যে প্রতিষ্ঠান আয়ের মধ্য যে প্রতিষ্ঠানের আয় দিয়ে তারা এই জঙ্গিবাদী কার্যক্রমে ব্যয় করত, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা বন্ধ করতে পারিনি। শাহবাগ অসংখ্য তালিকা প্রকাশ করেছিল যারা এই বাংলাদেশ বিরোধী কাজের সাথে যুক্ত এই জামাত শিবিরের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নিয়ে কিন্তু পরবর্তীতে সরকারও কাজ করেনি। আমাদের যারা রাজনৈতিক শক্তি বা সামাজিক বা সাংস্কৃতিক শক্তি ছিল, তারাও আমরা ওইভাবে সোচ্চার থাকতে পারিনি রূপালী। ধন্যবাদ শাহিন। আহ আসলে আমরা কোথায় যে ফেল করে গেলাম বুঝতেই পারছি না আমি। আমরা অনেকক্ষণ কথা বলবো। নিপা, তুমি একটু পর্যালোচনা করো তাহলে শাহবাগকে এখনকার সময় তুমি যেভাবে চাও। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে দৃষ্টিকোণকে। এরকম মানে 12 বছর, আমার কাছে তো মনে হয় সেদিন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে 1 যুগ পার হয়ে গেছে। এবং এই 1 যুগ এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা হচ্ছে যে সবার সামনাসামনি একটা বসার জায়গাটা করে দেওয়ার জন্য। আর আরেকটা ধন্যবাদ যে পিয়াল ভাই আরিফ জেবতিকের চাইতে যে আমি একটা ইয়াং মানুষ সেটা স্বীকার করে নেওয়ার জন্য। তো সেই তো হচ্ছে 5 ফেব্রুয়ারি ইন্টারেস্টিং হচ্ছে আমি ওই দিন মোহাম্মদপুরে কাঁচা বাজারে গেছি হচ্ছে গরুর মাংস কিনবো, পোলাওয়ের চাল কিনবো, কারণ আজকে কাদের মোল্লার ফাঁসি হবে, বাসায় একটা ফেস্টিভ্যাল হবে। তো ওটা কিনে টিনে আমি আমার এক বান্ধবীর বাসায় কফি খেতে খেতে টেলিভিশনের স্ক্রিনটা দেখতেছিলাম। আমরা সবাই মিলে এনজয় করব, মানে একটা হাউস পার্টির মতো হয়েছে আর কি। তারপরে স্ক্রিনে যখন ওইটা দেখছি, তারপরে আমার মনে আছে যে আমি হুঁশে আছি না বেহুশে আছি, মানে আমি কি করব। কোনো মতে বাসায় এসে আমি রান্না বান্না সব বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে ঘরের মধ্যে এবং টেলিভিশনটা অফ করে দিছি প্রথমে, কারণ আমার খুব অ্যাটাক হয়, মানে আমার খুব ধাক্কাটা প্রথম অবস্থায় নিতে আমার খুব মানে ওই সময় খুব কষ্ট হইতো। তো ওইটা বন্ধ করে আমি ঘুমায় গেছি। সিরিয়াসলি আমি কিচ্ছু জানি না। রাত 12টার সময় আমার মেয়ের বাবা বাসায় ফিরছে, ফিরে এসে বলে তুমি ঘুমাচ্ছ, তোমাকে ফোন দিয়ে পাচ্ছি না, টেলিভিশনটা একটু খোলো, কারণ আমি জানি তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি একটু টেলিভিশন। আমি টেলিভিশনে কি আছে, আমি টেলিভিশন দেখবো না। তো বলছে না দেখো। দেন আমার মনে আছে চ্যানেল 24 এর লাইভটা আমি দেখলাম। এখন আমার অস্থির লাগতেছে সকালটা হচ্ছে না কেন, মানে আমি কখন যাব কিভাবে যাব, এই যে ব্যাপারটা। এরপরে তো পরের দিন আমার মনে আছে কোনো মতো নাস্তা করি নাই বোধহয়, শাহবাগে এসে নাস্তা করে আমি বসে আছি, মানে এবং আমি দেখতেছি এবং আমি একটু পিছনে থাকার মানুষ। আমি খুব এনজয় করি যেহেতু পিছনের কাজটা সবসময় থিয়েটার বা সিনেমা সব আমার পেছনটা খুব এনজয় লাগে, মানে সবার জিনিস আমি খুব মুগ্ধ হয়ে দেখতেছি। সবার খুব বেশি মানুষ সেদিন ছিল আমি বলবো না, তবে ছিল বিকেল পর্যন্ত আমার মনে আছে যে প্রচুর। এবং এরপরে আমার তো এটা নেশা হয়ে গেল যে ওইখানে যাইতে হবে, সকালবেলা উঠে সারাদিন থাকতে হবে এবং সবার খোঁজ খবর নেয় এবং প্রত্যেকের সাথে থাকার। এবং সবচেয়ে যে স্রোতটা দেখেছি মানুষের, সেটা আসলে এখনো ভাবলে কষ্ট হয়, যেটা লোপা বলছিল যে আমাদের গ্যাপটা কোথায়। আমি বলবো না যে আমরা ফেল করছি, কিন্তু আমাদের অবশ্যই একটা গ্যাপের ব্যাপার তো আছেই তখনকার। আমার মনে আছে যে একটা সময়ে মাঝামাঝির দিকে যে মানুষ এসে ছবি তোলার এবং যে স্রোত মানুষকে আটকানো নানা ধরনের, এবং সেটা শুধুমাত্র পক্ষের মানুষের চাইতেও অনেক মানুষ, এবং সব মানুষকে স্রোতের যেই কথাটা আমি প্রথমে বলেছিলাম যে স্রোতের সাথে যেতে আমরা খুব পছন্দ করি। বিশেষ করে এটা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে না, আমি এখানে আরো অন্যান্য কমিউনিটির সাথে কাজ করছি, বেশিরভাগ ওয়ার্কিং ক্লাস বা আমাদের মতো মিডল ক্লাস মানুষের একটা ব্যাপার আছে, আমি স্রোতের বাইরে চলে গেলে আমি বোধহয় আলাদা হয়ে গেলাম। তো যখন স্রোতটা শুরু হয়েছে তখন যে ব্যাপক মানুষের আশা, এবং সেটা যুদ্ধাপরাধের বিচার তো অবশ্যই, কিন্তু তার চাইতেও আমি তাদের সাথে আছি এই ছবিটা, এবং ছবি তোলা নিয়ে যে কাড়াকাড়িটা লাগতো সেইটা আমার কাছে সাংঘাতিক রকমের। মানে দূর থেকে আমি দেখতাম, অনেক সময় আছে যে আমি বিরক্ত হইতাম, পিছন থেকে কারোর থামানোর চেষ্টা করতাম বা ইয়ে করতাম, মানে সে এক সাংঘাতিক ব্যাপার এই মানে যে একটা বল উন্মাদনা বা একটা আবেগ এক্সাক্ট। আবেগ না, আবেগের চাইতেও সাথে থাকা আবেগ ছিল সাথে থাকা। অবশ্যই, আমি সেটার হ্যাঁ, কথা আবেগ বলি। থেকেই তো মানুষ সাথে থাকে, আবেগ মানুষ ছিল বলেই একাত্মতা মানুষের হওয়া। মৃত্যুটা হয়েছিল, রাইট। মানুষ মৃত্যুর জন্য তৈরি ছিল, যেটা দ্বীপের কথা বলল পলাশ। এর বাইরেও যে সারা আমাদের আমরা যখন যেদিন রাজীবকে হারাইলাম, আমার মনে আছে যে সেই দিন কিন্তু অলমোস্ট ফাঁকা, মাঝরাতে ফাঁকা হওয়ার অবস্থায় ছিল, কিন্তু তারপরেও মানুষ কিন্তু আবার উল্টে চলে আসলো।
আবার 5ই মের যে ঘটনাটা ছিল দুপুরবেলা, আমি জলি বোধহয় আমরা 7-8 জন দুপুরবেলা ওই যে শাহবাগের আমাদের গণজাগরণ মঞ্চের ছোট ছোট যে ইয়েটা ছিল ওখানে ছিলাম। তো জলি আমার নাম ধরে বলবো কিনা, সে হুম। কান্নাকাটি শুরু করে দিছে যে ছাত্রলীগ নাই, এখন আমাদের কি হবে, নিপা কি তুমি হবে, লাঠি নিয়ে। ফোন দাও, সোহাগরে ফোন দাও, আমাদেরকে বাঁচাবে। তো আমি হাসতে হাসতে বললাম, তোমরা না মরতে আসছো, তো এখন ছাত্রলীগ রে কেন লাগবে ভাই, তোমরা তো ছাত্রলীগ রে তারাই। না না, তুমি সোহাগরে ফোন দাও, নাজমুল রে ফোন দাও। যে তারপরে ব্যাপকভাবে যে সুরক্ষা দেওয়ার চেষ্টাটা করা হইলো, এবং এরপরেও কিন্তু স্রোত থামেনি। আবেগের যে জায়গাটা, মানুষের স্রোত কিন্তু কোনোভাবে থামেনি এবং একটানা চলেছে। এবং এই যুদ্ধাপরাধের যে বিচারের জায়গাটা, বিশেষ করে আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা গণজাগরণের মানুষের যে সাংগঠনিক ভিত্তিটা, মঞ্চটার যে একটা দীর্ঘ সময় ছিল, সেটা কেন ছিল, সেইটার পরবর্তীতে যে দ্বিখণ্ডিত হওয়ার যে ব্যাপারটা ছিল, যে এক একটা গ্রুপ হয়ে যাওয়া, একজন যে ভেতরের জায়গাটা, এবং সেটার সবার মানে একতার আমার জায়গায় খুব ঝামেলা মনে হচ্ছে, এবং স্থায়িত্বের জায়গাটা একটা বড় প্ল্যান যে আমরা শুধুমাত্র, এটা তো আন্দোলন না, এটা একটা আমাদের ভেতরের যে আহ, বিষয়টা, যে আমার মুক্তিযুদ্ধের যে ইয়েটা, যে কন্টিনিউয়াস যে জায়গাটা, সেই সাংগঠনিক জায়গা থেকে আমরা ফেল করছি। যে কোনো আন্দোলনে ধরো, যদি আমাদের মূল সুরটা, যেমন আমরা কি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, এটা আমাদের একটা মানে 71-এর পর থেকে আমরা রাজাকার, আল বদর, আল শামস, পরাজিত শক্তি, যাদেরকে আসলে আমরা বিচার চেয়ে আসি, আমরা পাইনি। আমি যেটা বলতেছিলাম, থ্যাংক ইউ বাঁধন, ওই জায়গাটার জায়গা আমরা আমাদের যে আজকের যেটা প্রশ্নটা এসছে, যে আজকের অবস্থায় আমরা গণজাগরণ মঞ্চ কোন অবস্থায় বা কিভাবে আছি মুক্তিযুদ্ধের প্রশ্নে, আমি আরিফ জেবতিক ভাইয়ের সাথে একদম এই যে বাংলাদেশ তার ওই জায়গায় আছে, কিন্তু কিছু সুবিধাভোগী মানুষ যারা তখনও ছিল, এখনো ছিল, তারাও আমাদের সাথে মিশে গেছে, কারণ হচ্ছে তাদের অবজারভেশন এবং তাদের শক্তিটা সঞ্চয় করেছে পরবর্তীতে। Exactly. That's the কিভাবে, point. Exactly. হ্যাঁ, তারা Exactly. কিভাবে হুম। আমাদেরকে আক্রমণ করবে, কিভাবে এটার প্রতিশোধ নেবে। আমি 2024-কে দেখতে চাই, মানে আমার জায়গাটা হচ্ছে এরকম যে তারা সবসময় সুযোগের মধ্যে ছিল, এবং সেই সুযোগটা তারা যখন যেভাবে পেরেছে বিভিন্নভাবে আক্রমণ করেছে। তো এখন গণজাগরণের আমার কাছে আমার মূল্যায়ন হচ্ছে যে আমি একজন গণজাগরণ মঞ্চের কর্মী হোক বা মুক্তিযুদ্ধের বিশ্বাসে একজন মানুষ হিসেবে আমি কতটুকু আমার দায়িত্ব পালন করেছি, আমি অন্যকে প্রশ্ন করতে চাই না। আজকে সেই প্রসঙ্গে আমি পরে আসবো, আমি জাস্ট প্রথমে জানতে ওকে, চাচ্ছি তোমার তাহলে আমার এই মূল্যায়নটা। জায়গায় হ্যাঁ, আমার এখন আমি মূল্যায়ন হচ্ছে আমাদেরকে নতুন করে ভাবতে হবে আমাদের গ্যাপগুলো কোথায় ছিল। কোথায় আমি ছিল অন্যকে কমপ্লেন করে কখনো আমার দায় থেকে মুক্ত হতে চাই না। চাই না। আমি আমার জায়গা থেকে মূল্যায়ন করতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একতার জায়গা, তাদের লক্ষ্যের জায়গা, তাদের ওই জায়গাটায় আমাদের গ্যাপটা কোথায় ছিল, এবং সেইভাবেই আমি মনে করি এটা সবচেয়ে বড় দরকারি বিষয়। এখন আমি কে বলবেন আগে আমাকে কথা? জেপতিক ভাই, এই যে আপনি সবার কথা শুনলেন, একটা আন্দোলন হয়েছে, সবার মধ্যে যে চেতনাটা ছিলই, আমরা যারা এটার সাথেই বড় হয়ে গেছি, আপনি গণ আন্দোলন তো বলেন, আপনি পিয়াল ভাই, আমরা সব এটার মধ্যে ছিলাম, কিন্তু এই যে সাধারণ মানুষগুলো একত্রিত হয়ে গেল এবং সেই গণজাগরণের একটু স্মৃতিচারণ করে আপনি পুরো বিষয়টাকে একটু আমার দর্শকদের জন্য বলেন। কথা হচ্ছে আমি মানে আমার কিছু সহযোদ্ধার কণ্ঠে কিছুটা আফসোস, দুঃখ, ইভেন আমি আপনাকেও প্রশ্ন করেছি, আমাকেও সবকিছু দেখে করেছেন, হ্যাঁ। একটু বিস্মিত, খুব অবাক। মানে আমার কাছে এটা কখনোই কোনোভাবেই নেগেটিভ মনে হয় নাই। প্রথম কথা হচ্ছে ব্যক্তি পর্যায়ে যদি আপনি আমাকে বলেন, হ্যাঁ ব্যক্তি পর্যায়ে ইটস যে পলাশ যেরকম বললো, আমি মনে করি যে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যদি একটা বলা হয়, শাহবাগের সাথে জড়িত ছিলাম, ওইখানে ছিলাম, সেটা আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি। আমি ব্যক্তি হিসাবে আমার মনে আছে আমরা এই গণ আদালতের জন্য সিলেট থেকে এসেছিলাম, ট্রেন বন্ধ করে দিয়েছিল, আমরা একটা মালগাড়ির বগিতে করে এসেছিলাম। মানে তখন সেই স্মৃতিটা মনে আছে, কমলাপুরে নামলাম ভোরে, তারপরে কি আপনি গণ ধরনের একটা তেল আদালতের তেলে কথা ভাব বলছেন না? যাইতো। গণ গণ আদালতের কথা আদালত, বলছি, 92 হ্যাঁ, সালে। একটু বলেন, সবাই একটু হ্যাঁ, জানুক। তো ওই সময় আমরা এসেছি, ওই যে বললাম ট্রেন বন্ধ করে দিয়েছে, তখন তো এত বাস টাস, আর আমরা ছাত্র মানুষ, এত টাকা পয়সা নাই, আমরা একটা মালগাড়ি চেপে এসেছিলাম, রাতের মেল ট্রেন টাইপের একটা মালগাড়ি, বা মেল ট্রেনের একটা বগি বোধহয় মালগাড়ির মতো ছিল।
আমরা এসেছিলাম, কমলাপুর নেমেছি, তারপরে 10 টাকা দিয়ে একটা ভাত খেয়েছিলাম। এটার মধ্যে মানে ওই ভাতের ঘ্রাণটা আমার মনে হয় আর কি, যে খুব দ্রুত ভাত খেতে হবে, সারাদিন খাওয়া যাবে না, ওইখানে যেতে হবে। এবং আসার পরে ততক্ষণ হুলস্থুল শুরু হয়ে গেছে, আদালত শুরু হচ্ছে। কমলাপুর থেকে আমরা হাঁটতে হাঁটতে এসেছি, 4-5 কিলোমিটার পথ আমরা অনেকে। তো ওই স্মৃতি থেকে শাহবাগ, মানে আবার একই জায়গায় বলতে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই শাহবাগ। এবং আমি পার্সোনালি মনে করি যে যে যাত্রাটা আমরা জাহানারা ইমামের সাথে শুরু করেছিলাম, শাহবাগে সেটার এক ধরনের স্যাটিসফ্যাকশন নিয়ে আমি ফেরত এসেছি। এটা ব্যক্তিগতভাবে আমার শাহবাগ নিয়ে আমি আমি গর্ব অনুভব করি, তৃপ্তি অনুভব করি যে এটা আমি আমার লাইফে একটা আন্দোলনকে একটা দীর্ঘ সময়ের পরে নিয়ে এসেছি। এর মধ্যে অনেক সংগ্রাম আছে, প্রত্যেকের আছে, বিশেষ করে আমরা যারা বিভিন্ন জায়গায় শিবির অধ্যুষিত ক্যাম্পাস গুলোকে তাদেরকে ফেস করেছি, তাদের আছে ব্লগের দীর্ঘ লেখালেখি, বিভিন্ন জিনিস আছে। আমি দীর্ঘ আলাপে যাবো না, প্রত্যেকের ব্যক্তি স্মৃতি তখন 80-90 দশকের, তাদের সকলের আছে। এখন যদি আপনি আমাকে বলেন যে শাহবাগের মূল্যায়নের জায়গাটা, প্রথম কথা হচ্ছে কি, শাহবাগ ওই যে অন্ধের হাতি দেখার মতো। এই যে এই স্ক্রিনে যাদেরকে দেখছি, পিয়াল ভাই ছাড়া এবং বাঁধন ছাড়া বাকি প্রত্যেকের সাথে কিন্তু, আপনাদের প্রত্যেকের সাথে কিন্তু আমার শাহবাগী পরিচয়। সো এক একটা সেগমেন্ট থেকে এক ধরনের লোক এসেছে এবং সে তার মতো করে দেখেছে, সে তার মতো করে এটাকে বিবেচনা করেছে, সে তার মতো মূল্যায়ন করেছে, সে তার মতো অ্যাচিভমেন্ট নিয়ে ফিরে গেছে, কেউ কষ্ট নিয়ে ফিরে গেছে, কেউ আনন্দ নিয়ে ফিরে গেছে। এটা খুবই স্বাভাবিক। এই আন্দোলনটা মনে রাখতে হবে, উই ওয়ার নেভার এ রেজিমেন্টাল ফোর্স। আমরা কখনো একটা সমিতি ছিলাম না, একটা কিছু ছিলাম না। শাহিনের একটা ব্যানার, আমার একটা ব্যানার, পলাশের ছাত্রলীগ ব্যানার, আপনার একটা ব্যানার, মানে ওইভাবে চিন্তা করলে এখানের মধ্যে ধরেন আমি, পিয়াল ভাই আর বাঁধন, আমাদের ধরেন তাও পুরোনো এক ধরনের কানেক্টিভিটি আছে, থ্রো ব্লক। কিন্তু থ্রো ব্লকটা হচ্ছে কি যার যার মতো, মানে পিয়াল ভাইয়ের সাথে আমার বহু বিষয় দ্বিমত, আবার ধরেন বাঁধনের সাথে দ্বিমত, বাঁধন ধরেন অনেক জায়গায় আমার পারলে গালি দেবে, পারলে মারে মোড়। প্রত্যেকের যার যার রেসপেক্ট, মানে যার যার ভিউজ রেসপেক্টের জায়গাটা আছে, এটা খুবই স্বাভাবিক। সো এরা যখন এসে আপনি একটা জায়গায় 10 দিন 15 দিন 1 মাসের একটা আন্দোলন করবেন, তারপরে যখন আপনি ফিরে যাবেন, খুবই স্বাভাবিক এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকবে এবং এটাকে ভিন্নভাবে মূল্যায়নের জায়গা তৈরি হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যদি শাহবাগ না হতো, তাহলে আমরা অনেক বড় বিপদে পড়তাম। মানে এই যে এখনো বিপদ থেকে উত্তরণের যে আশা, আকাঙ্ক্ষা এবং সম্ভাবনা আমি দেখি ব্যক্তি হিসাবে, এই জায়গাটা থাকতো না। এই জায়গাটা থাকতো না তখন যে গ্লোবাল পার্সপেক্টিভটা ছিল, তখন যেভাবে মৌলবাদীদের চারণভূমি হয়ে উঠছিল, তখন যেভাবে ধরেন সিআইএ এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে রাজনীতিটা ছিল, এই মৌলবাদীদের মাধ্যমে দেশগুলোকে কন্ট্রোলে নেওয়া, সেই জায়গায় যে বাধাগুলো এসেছে, শুধু আমাদের এখানে, আরব স্প্রিং এবং ওই টাইমটাতে বিশ্বব্যাপী তরুণরা এক ধরনের পুনর্জাগরণ এবং পুনর্চ্যালেঞ্জ করেছে। এজ এ বাংলাদেশি তরুণ তখন আমরা সেটার একটা পার্ট হয়েছে গ্লোবালি, এবং আমরা আমাদের দেশকে তখন রক্ষা করতে পেরেছি। আমি এটাকে ব্যক্তি হিসাবে মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ অর্জন। যারাই শাহবাগে গিয়েছেন, এই যে 400-450 জায়গায়, যেটা নিয়ে একটু আগে কথা ছিল, 478 জায়গায় যারা দাঁড়িয়েছেন, দেশের বাইরে যারা দাঁড়িয়েছেন, প্রত্যেকটা লোকে গৌরবের অংশীদার। এটাতে কোনো ধরনের মুশকিল নাই। এখন অনেকেই বলছেন, যেমন আপনাদের মধ্যে অনেকে বলছেন, এই যে আমি বললাম, এটা তো মাল্টি পার্সপেক্টিভ এবং মাল্টি জায়গা থেকে। আপনাদের মধ্যে অনেকে আছেন আওয়ামী লীগের সমর্থক, ব্যক্তি হিসাবে আমি কখনোই আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগের সাথে আমার কোনো ধরনের রিলেশন। অনেকে আছে বাম দলের সমর্থক, অনেকে বিভিন্ন দলের সমর্থক। তো এক একজন আবার তার রাজনৈতিক লেন্স দিয়ে ওইটাকে দেখে। আমি আবার এটাকে এইভাবে দেখি না। আমি মনে করি যে শাহবাগ ছিল বলেই এটাকে প্রলম্বিত করা গেছে, এবং এটাকে পুনর্জাগরণ বলুন, রিক্লাইম বলুন, বা যেভাবেই বলুন, সেটা করার সম্ভাবনা এখনো বেঁচে আছে। কারণ ওই সময়কার যে যারা ওইখানে গিয়েছিল তাদের, এবং যারা যায় নাই, মানসিকভাবে কারেক্টেড ছিল। আমাদের তো আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মকে হারিয়ে ফেলেছি, মানে বেঁচে থাকা মুক্তিযোদ্ধা কিন্তু খুব বেশি নাই এখন 53 বছর পরে। এবং আগামী 5-7-10 বছরের মধ্যে আমরা আরো ব্যাপক সংখ্যককে হারিয়ে ফেলবো। কিন্তু পরের প্রজন্মে এই সম্ভাবনাটুকু যে জ্বালিয়ে দেওয়া গিয়েছিল শাহবাগে, এটার রেজাল্ট আমরা পাবো, এইটার রেজাল্ট বাংলাদেশে আসতে বাধ্য। এটা নিয়ে আমি কোনো ধরনের কোনোদিন কোনো সন্দেহ করিনি। আমি ব্যক্তি হিসাবে কখনোই আমার দেশকে সন্দেহ করি, আমি কখনোই আমার সাধারণ মানুষকে সন্দেহ করি। এটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, এটা আমি শিখেছি আমার পূর্বপুরুষদের কাছে। আমার ফ্যামিলিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন, এবং মানে তারা যে চ্যালেঞ্জ 25শে মার্চ ফেস করেছেন, তারা জানতো না 9 মাস পরে দেশ স্বাধীন হয়ে যাবে। 9 মাস কিন্তু খুব বড় সময় না, তাই না? 9 মাস পরে দেশ স্বাধীন হয়ে যাবে, বাট দে টুক দ্যাট চ্যালেঞ্জ। তো এখন আমার কাছে মনে হচ্ছে আমি 26শে মার্চ ঘুরে আছি, 25শে মার্চ একটা কাল রাত্রি হয়েছে, একটা গণহত্যা হয়েছে, 26শে মার্চ ভোরে আমি দাঁড়িয়ে আছি অসহায় অবস্থা। এইটাতে অনেককে হতাশ করে। আমার কাছে মনে হচ্ছে 9 মাস পরে 16 ডিসেম্বর আসবে, আমাকে এই 9 মাস ফাইট ব্যাক করবে। এবং এই ফাইট ব্যাকে শাহবাগ পার্সোনালি আমাকে অনুপ্রেরণা দেয়, এবং আমি জানি যারা শাহবাগে ছিলেন, কানেক্টিভ ছিলেন, আমাদের কারো কোনো ধরনের কিন্তু রাজনৈতিক অভিলাষ ছিল না। আজকে যে ফেলিওরের কথা বলা হচ্ছে, এটা আওয়ামী লীগের যে ফেলিওর, এটা কিন্তু দুই ধরনের ফেলিওর। একটা হচ্ছে স্পিরিট অফ মুক্তিযুদ্ধের ফেলিওর আমরা দেখতে পাচ্ছি,
জামাতকে কিন্তু আজকে আসতে হয়েছে মুখোশ পরে, এটা মনে রাখেন। জামাত কিন্তু সে আন্দোলন করে ঢুকতে পারে না। যদি জামাত এসে সেটাই। আন্দোলন করে আওয়ামী লীগের হারাত, নন পার্টিজান যে জামাত ওন করে না, আওয়ামী লীগ ওন করে না, আমি যে দর্শক আমার কোনো আপত্তি নেই। তোমরা দুই পার্টি মারামারি করছো এর বাদ দে, কিন্তু জামাতের সেই মানে চিন্তাই করতে পারে না। তার দীর্ঘদিন ধরে ছাত্রলীগে তাদের পোলাপান ঢুকায় রাখছে, দীর্ঘদিন। মানে এটা কিন্তু এমন না যে এই শনিবারে ঢুকাইছি পরে শনিবারে বের করে ফেলবো। 4 5 7 বছর ধরে এই যতগুলো আছে, এবং এই এখন যাদেরকে ছাত্র বলা হয় কেউই কিন্তু ছাত্র না, আপনি জানেন না, ছাত্র তো ছেড়ে দিচ্ছে বহু আগে। তারপরে ও বি পার্টি করছে, এ বি পার্টি করছে, বিভিন্ন টেস্ট এন্ড রান করছে, এবং অল বিটুইন দ্যাম এন্ড ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঠিক আছে, আওয়ামী লীগ ফেল করেছে রাজনৈতিক ভাবে। আওয়ামী লীগ ফেল করার অনেক কারণ আছে, সেটা আওয়ামী লীগ আলারা মূল্যায়ন করবে, সেটা আমি যাবো। তাদের রাজনৈতিক ফেলিওরের কারণে জামাত একটা মুখোশ পড়ে সাধারণ মানুষের মধ্যে জামাত নাম না দিয়ে তারা এই ক্ষমতাটা নিয়েছে। সেটা মানে এটা তো আরো লম্বা আলাপ, সেখানে যাব না। এখানের মধ্যে আমি তাদের কোনো অ্যাচিভমেন্ট বা তাদের কোনো বিজয় আমি মানে দলীয় ভাবে জামাত বা রাজাকারদের বিজয় দেখি না। হ্যাঁ, এখন যার হাতে অস্ত্র আছে তারা তো একটু পাওয়ার দেখাবে, এখন তাদের হাতে অস্ত্র আছে, তারা সেই রাষ্ট্র ক্ষমতার ওই জায়গাটা বসে আছে। বাট এটা খুব দীর্ঘস্থায়ী হবে বলে আমার কাছে মনে হয় না, এবং যদি হয় হবে সেটা নিয়ে সেই সেই জায়গায়, মুক্তিযুদ্ধের জায়গায় আপনি দেখবেন বাঙালি, কেন আমি বলি শাহবাগ ব্যর্থ হয় না, আমি সরি অনেক লম্বা করছি, কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট জায়গায় হ্যাঁ বলতে করেন, চাচ্ছি। অসুবিধা নেই। আপনি দেখেন, যেই মাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট হয়েছে, আওয়ামী লীগ ফাইট ব্যাক করেছে। ঠিক আছে, আর কোন দল কিন্তু আওয়ামী লীগের পক্ষে যায় নাই। ঠিক আছে, আওয়ামী লীগ তার মতো ফাইট ব্যাক করেছে, তার ডিল সে করেছে। যেই মাত্র এই যে গোলাম আজমের ছেলে গামসা আজমি, গামসা আজমি যেই বলছে জাতীয় সঙ্গীত বদলাবে, আপনি দেখেন ফাটাফাট সারা বাংলাদেশে কি রিয়াকশন। সাথে সাথে জামাত বলছে ও আমাদের না, কেউ এসে বলছে ও দীর্ঘদিন জেলে ছিল বলে পাগল হয়ে গেছে, কেউ কিছু পাকিস্তান এমবেসিতে ছিল ভাত খাইতে পারে নাই বলে পাগল হয়ে গেছে। ভাই আমরা কেউ জানি না। আপনি দেখেন জাতীয় সঙ্গীত যখন চ্যালেঞ্জ করছে তখন, আপনি দেখেন যখন সংবিধান চ্যালেঞ্জ করছে 72-এ, আওয়ামী লীগের সম্পত্তি না তো সংবিধান, মানুষের সম্পত্তি, বাংলাদেশের সম্পত্তি, তখন আপনি কি রিয়াকশনটা দেখেন। সেই রিয়াকশনে কিন্তু বিএনপি কে রিয়াক্ট করতে হচ্ছে। বিএনপি গিয়ে ইউনূসকে বলতেছে যে ভাই এই গ্যাঞ্জাম গুলো আপনারা করেন না, মানে এই মাইটটা আপনারা খাবেন এবং এটা দেশে গ্যাঞ্জাম তৈরি। সো মুক্তিযুদ্ধের প্রশ্নে, জাতীয় সঙ্গীতের প্রশ্নে, সংবিধানের প্রশ্নে আপনি দেখেন বাঙালির কিন্তু ওই টিউনিংটা আছে, সেই স্পার্কের জায়গাটা আছে। রাজনৈতিক ফাইট ভিন্ন জিনিস, রাজনৈতিক ফাইট দল টু দল, পার্টি টু পার্টি, নেতা টু নেতা, সেটা আলাদা জিনিস, কিন্তু মূল স্পিরিটের জায়গায় বাঙালির আছে, এবং সেটা আছে বলেই জামাত মাঝে মাঝে টেস্ট করে দেখবেন, রিসেট বাটন বলার সাথে সাথে দেখেন বাঙালি কি পাল্টা রিসেট দিছে, সাথে সাথে বলছে যে না আমরা আসলে এইভাবে বলি না, এইভাবে বলছে, আন্দোলন রিসেট করছি। মানে তারা কিন্তু পানি টেস্ট করে মাঝে মাঝে, কিন্তু এখনো পানি তারা যেরকম ঠান্ডা ভাবছিল ওইরকম ঠান্ডা না, বাঙালির পানি গরম। মুক্তিযুদ্ধের প্রশ্নে, 71-এর প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, স্পিরিট অফ ফ্রিডম ফাইটের প্রশ্নে, জাতীয় পতাকার ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে বাঙালির পানি গরম। এবং এই গরম থাকাটা আমি বলবো না শাহবাগের অর্জন, আমি বলবো শাহবাগ তার একটা অন্যতম অনুষঙ্গ। বাঙালির অর্জন বা বাঙালির স্পিরিটের মধ্যে শাহবাগ ওন করে বাঙালিকে, বা বাঙালি ওন করে শাহবাগ, ওই জায়গাটা আমরা এখনো জায়গায় আছে। এর বাইরে এগুলা সাময়িক রাজনৈতিক টার্মোয়েলকে আমি খুব একটা গুরুত্ব দিই না, এটা সময়ের সাথে সাথে প্লাস মাইনাস হবে, এটা খুব যে একেবারে গেল গেল রব তোলার মতো অবস্থা আমি ব্যক্তিগতভাবে। আমি এই বলে প্রশ্নটা অনেক যে লম্বা আনসার আলাপ হয়ে দিতে, গেল, আমি জানি দর্শক হয়তো না ঠিক বোর্ড হবে। আছে আরিফ ভাই, আমরা এখন লম্বা সময় কথা বলবো। আমরা সেই জন্য, কারণ এই সময় দিনটা তো একটা বিশেষ দিন আমাদের জন্য। আপনারা কথা বলেন, অসুবিধা নেই। আমি যে আনসার দিতে চান আপনারা বলতে পারেন। আমি ব্যক্তিগতভাবে খুবই এই যে আহ, আহ, বলে না সাডেন একটা ফিলিংস হয় যে আমরা ফেল করে গেছি, যখন আমি দেখলাম যে ওই শাহবাগে দাঁড়িয়ে গান করতেছে, উর্দু গান, আহ, কি জানি একটা বোট গান, কাদের মোল্লা কিছু একটা গান গাইতেছে। তো সেই রাত্রে আমি খুব শোনেন কান্না করি। শালা আমি আপনাকে হ্যাঁ বলি না, এগুলো ক্লিয়ার বলেন। করার দরকার। এই যে আপনারা হুট করে তো মানে স্পিরিট হারায় ফেলেন, মন খারাপ করে না ফেলেন। হারায় ফেলেন না, মানে পুরা আমি খুব, প্রশাসন তার সাথে, আমাকে শেষ করতে দেন। হ্যাঁ সেটাই পুরা বলতেছি। প্রশাসন তার সাথে, ঢাকা ভার্সিটি পুরাটা তাদের দখলে, এখন কিন্তু গেট দিয়ে হ্যাঁ, চেক করে লোকজন ঢোকায়, শিবিরের দখলে ঢাকা ভার্সিটি। হ্যাঁ, পুরা প্রশাসন তার, সব কিছু তাদের। তো মোল্লাতেরা খাউনসে কি হয়েছে, যত লোক বলছে এর চেয়ে বেশি লোক শাহবাগে চটপটি খাইতে ডেইলি যায়, এটা বাস্তবতা। ওরে আপনি বলেন, ও যদি এসে 2 লাখ লোক নিয়ে মোল্লাতেরা খুনছে গাইতে পারতো, তাহলে আমি বুঝতাম গাইছো। তুই তো সবকিছু মিলে তো গরু জবাই করে এখন লোকজন করে। এবং গরু জবাইটা কিভাবে হয়, এটা ওই যে গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি দেখতাম, মানে এখানে যারা পুরানো পলিটিশিয়ান গ্রামে দেখছে এরা বলতে পারবে, তো সাইড লাইনে বলতে পারবে। দেখছি, ওই আমি মানুষ জানি। জমা করার জন্য, জমা করার জন্য 3 দিন আগে থেকে গরুরে নিয়ে ব্যান্ড পার্টি দিয়ে বাজায়, যে ইলেকশনে ইউনিয়ন চেয়ারম্যান, ঠিক আছে, গরু দেখায় যে গরু খাওয়া মতো আসিস, তো গরু জবাই করে তো এখনো তুই লোক নিয়েছিস। এইগুলা তো সত্যি কথা।
তো মোল্লাতেরা খুনছে দেখে আপনার মন খারাপ হয়ে গেল। ভাই ওর কাছে দখলে আছে গোটা রাষ্ট্র, শাহবাগে গিয়া যত লোক নিয়ে করছে এর চেয়ে বেশি স্বপন মামার চটপটি খাইতে এখানে শাহবাগের লোক। এইগুলার গুরুত্ব দেওয়ার থেকে শোনেন, এইগুলার গুরুত্ব দেওয়ার কি আছে আমি জানি না। কারণ আপনি গিয়া আপনি ঠিকই মানে বলছেন, এই আসলে গুরুত্ব কেন ছোটখাটো দিচ্ছি। রিপার্কেশন দেখে, ছোটখাটো রিয়াকশন দেখে যদি মনে করেন যে বিশাল না, কিছু হয়ে গেছে, একদমই আই ঠিক, নেভার। আপনার আপনার কথা একদমই ঠিক, আসলে গুরুত্ব দেওয়া উচিত না, কিন্তু মানুষ তো অনেক সময় হয় এটা, আরো বাইরে থাকি ওটা না না, আরো খারাপ লাগে। মাল্টি কালচারাল কান্ট্রি, মাল্টি ডাইমেনশনাল কান্ট্রি, কান্ট্রি মাল্টি স্টেক স্বাভাবিক। হোল্ডার ওইখানের মধ্যে, ঠিক আছে। কিছু লোকরে ছাত্রলীগে ঢুকাইছে, কিছু লোক বাম বানাইছে, কিছু লোক ডাইন বানাইছে, কত রাজনীতি করার পরে বেচারা একটা কিছু পাইছে, কিছু তো করতে দেন, না, আরেকটা কিছু তো করতে দেন। ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই জিনিস নিয়েই অনেক বেশি হতাশ এবং এগুলো নিয়ে চর্চা করব, আমরা আমাদের মূল জায়গা থেকে সরে যাব। এবং ওরা এটা চায়। আমার কাছে মনে হয় যে 2 দিন পর পর একটা করে ইস্যু দেয়, যাতে আমাদের যে টার্গেট, আমাদের যে লক্ষ্য, ওইটা রেখে আমরা আরেকটা দিয়ে লাফাই। সো এইখানে যেটা আমার কাছে আরিফ ভাই চমৎকার ভাবে বলছে, যে ব্যাপকভাবে বাংলাদেশ একই জায়গায় আছে এবং এই আশাবাদটা আমাদের খুব জরুরি। আমরা যখনই নেগেটিভ চর্চাটা করব, যে কয়জন মানুষের ভেতরের আশাটা ছিল সেইটা আরো নষ্ট। যেটা শাহবাগ কিন্তু আমাদের আশা দিছিল, যেটা গল্পটা হচ্ছে শাহিন বোধহয় বলল যে একজন মা এসেছিলেন, তো সেই আশাটা আমাদের জিয়ে রাখাটা খুব জরুরি। আর বাংলাদেশের ইতিহাসে কেউ তো ভাবতে পারে না কাদের মোল্লা সালাউদ্দিন সাকা চৌধুরীর ফাঁসি হবে। দ্যাট ইজ ইন্টারেস্টিং। আমি এখনো যখন রিকল করি, নিজের এনার্জিটা তো ডাবল গুণ হয়ে যায়। তো এটা কেন সম্ভব হয়েছে? এটা শাহবাগ এবং সারা বাংলাদেশের শক্তি থেকেই তো সম্ভব হয়েছে। হেডম থাকলে বলেন জাতীয় সঙ্গীত প্রশ্নে গণভোট দিক, হেডম থাকলে বলেন সংবিধান নিয়ে গণভোট এক্স্যাক্টলি, দিক। থ্যাংক এটা ইউ। ফেস দ্যাট। দেখি না বাঙালি কি চায়। বাঙালি যদি বলে 72 সংবিধান ফালাই দিবে, ফালাই দিবে। আমি ব্যক্তিগতভাবে ডেমোক্রেসিতে বিশ্বাস করি, ওকে ভাই। সবাই যদি বলে জাতীয় সঙ্গীত বদলায় ফেলাবে, বদলায় ফেলাবে, তো কিছু তো করতে পারে না। ওইগুলা বাদ দিয়ে ওই 14 জন 15 জন মিলে মাইক্রোফোন ডাইকা যার যা ইচ্ছা দাবি করো, ওই দিন সবাই ওই যে কি বলে না, আপনার গল্লি মে সবাই তো যার যার কুত্তা সময় শের, বিশেরে, ঠিক আছে। যার কুত্তা যার গলিতে বিশেরে শেষে আপনার রাজা। গলি আপনি মে ওইটার উপরে কুত্তা বিশেরে। হ্যাঁ, কুত্তা বিষয়। আহ, আমরা পিয়াল ভাইকে শুনি। মানে আমি কিন্তু ভিতর থেকে দেখছি সব। মানে ভিতর বলতে ভিতর, মানে অনেকে আমার ভাবছে তুই কেন, তুই কেন আসছস এই টাইপের। হ্যাঁ, বাট আই নো কি আসলে শাহবাগ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা করতেছে, সব কিন্তু আমার জানা। আমরা কখনো ক্রেডিট নিতে যাইনি বা ইয়া নিতে চাই না। আমার একটা প্রশ্ন, যে শাহবাগের আন্দোলনের সময় আমরা যাদের পাইছি, ধরেন মিনিমাম 16 ইয়ার্স ওল্ড, রাইট? জি এরপর ওভার কত আমি জানি না, 16 ইয়ার্স ওল্ড যারা, তাদের বয়স এখন 28, এবং এরপর যারা আসছিল তাদের বয়স 28+, ধরেন 30+। আমরা একটা জি ইয়াতে আসলাম। তো এই যে বাংলাদেশের মধ্যে যে টার্ময়েলটা যাচ্ছে, এবং এইটা অবশ্যই মুক্তিযুদ্ধের বিরোধী, মানে এটা জি আওয়ামী লীগ বিরোধী বলবো না, আমি বলবো এটা মুক্তিযুদ্ধের বিরোধিতা। কারণ ওকে। আজকেও আমরা দেখছি যে একজন হাতুড়ি নিয়ে খুব মানে বাড়ি দিচ্ছে মুক্তিযুদ্ধের জাদুঘরের জাদুঘরে বা নাম নাম ফলকে। ফলকে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো বাড়ি দিচ্ছে। ওয়াই ওয়াই ইটস হ্যাপেনিং? তাহলে আমরা কি ধরে নেব যে 30 বছরের পর নির্বীর্য হয়ে গেছে বাংলাদেশের তারুণ্য? এরাই তো শাহবাগে আসছিল, তালিবাগে এসে, মানে কি চাকরি করে নাই, পড়াশোনায় যায় নাই, ঠিক আছে, কোথাও যায় নাই, খায় নাই ভালো করে, ভাতও খায় নাই, ওইখানে বৈশা লাকি আক্তারের সাথে স্লোগানে গলা মিলেছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এরা তো অন্তর দিয়ে আসছিল। এখন ওয়াই ওয়াই দে আর অ্যাবসেন্ট, ওয়াই দে আর নট, তারা মুখ খুলতেছে না কেন? এটা আমি বুঝতেছি না, সিরিয়াসলি আমি বুঝতেছি না। না, পিয়াল ভাই যেটা বললো একটা দারুণ বিষয় যে পিয়াল ভাই তুলে আনলেন, যে আহ, এই শাহবাগকে যে জায়গাটি যারা ধারণ করার চেষ্টা করেছিল, যে এজ শাহবাগকে প্রতিনিধিত্ব করেছিল, সর্বনিম্ন এজের যদি ধরি আমরা, স্কুলের শিশুরাও কিন্তু এসেছিল রাইট। শাহবাগকে। যদি ধরেন আপনি দেখেন 75-এর পরে তো আমরা জয় বাংলা শব্দটা হারিয়ে ফেলেছিলাম, 75-এর পরে জয় বাংলা শব্দটা কিন্তু শাহবাগেই আবার পুনরুদ্ধার হয়। এটা যদি আমি বলি, আমার সহযোদ্ধারা একমত পোষণ করবেন আমার যেটা মনে হয়। এটা আজকে যে বাংলাদেশটা আমরা দেখছিল বাপু, সেই জি জায়গাটি আমি বলতে চাই, এখানে কৌশলগত যে জায়গাটি, বিশেষ করে রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে,
সেই সেই কৌশলগত ভুল, সেই রাজনীতির ভুলগুলোর মাসুল বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই দিবে। কিন্তু আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে বাংলাদেশকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বা সাইনবোর্ড লাগানোর চেষ্টা হচ্ছে, বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র পরিণত করতে যারা চায়, এটি তো আজকে থেকে না। এটা এই ৭১-এর পরাজিত শক্তি ধরেন যখন ৭১-এ মুক্তিযুদ্ধে হারলো তখন থেকে। এই যে কয়েকদিন আগে আপনি দেখেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমকে অনলাইনে এনে আনা হলো এবং তার মুখ থেকেই বেরোনো হলো যে তারা পরিকল্পনা করেছিল যে ৭১-এই শেখ মুজিবকে হত্যা করা হবে, বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। তার মানে ৭১-এ যখন পরাজিত হচ্ছিল তখন এই মুক্তিযুদ্ধের মধ্যেও কিছু ছদ্মবেশী মুক্তিযোদ্ধা, যাদেরকে বলা হয় নভেম্বরের মুক্তিযোদ্ধা বা ডিসেম্বরের মুক্তিযোদ্ধা, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধে ঢুকেছিল, ঠিক সেই রকম ভাবে শাহবাগেও কিছু মানুষ ঢুকেছিল যারা এই স্রোতের সাথে থেকে শাহবাগ কোন দিকে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, শাহবাগের এজেন্ডা কি, এটা বোঝার চেষ্টা করেছে। তার পরবর্তীতে তাদের কার্যক্রম আমরা দেখেছি। আমি শুধু এইটুকু বলতে চাই আরিফ ভাইয়ের কথার সুর ধরে, যে এই বাংলাদেশ কখনো হারার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই, কারণ ৩০ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ এত সহজে হারতে পারে না, সেটা আমরা বিশ্বাস করি। সেই সাথে আমার মনে হয় রাজনৈতিক দল হিসেবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগকে হিসেবে চিনি। মুক্তিযুদ্ধকে ধারণ করার রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে জায়গাটি গ্যাপ ছিল, যে সাংস্কৃতিক যে সংগঠনগুলো ছিল, সাংস্কৃতিক যে জাগরণ তৈরি করার জায়গাটি ছিল, সেটি আওয়ামী লীগ কৌশলগত জায়গায় ভুল করেছে এবং ব্যর্থ হয়েছে। সেই জাগরণটা আমার মনে হয় এখন সময় এসছে যে আমাদের যে লড়াইটা, সেটা সাংস্কৃতিক জাগরণের লড়াই। আমাদের ওরা অস্ত্র নিয়ে মানুষ হত্যা করবে, ওরা মব কিলিং করবে, ওরা মানুষকে ভয় দেখাবে, ওরা ধর্ষণ করবে, ওরা এই পুলিশ ওসি থেকে শুরু করে কনস্টেবল সবাইকে ফাঁসি দিয়ে থানায় ঝুলিয়ে রাখছে। এটা ওরা আমাদের ভয় দেখানোর জন্য করছে যে তোমরা আতঙ্কিত হও, তোমরা ঘরে ঢুকে যাও। আমরা আমাদের কাছে জিম্মি বাংলাদেশ, আমার কাছে অস্ত্রধারী প্রশাসন আছে, আমার কাছে জঙ্গিরা থানা বা যে কারাগার থেকে মুক্ত হয়ে আসছে তাদের কাছে অস্ত্র আছে, থানায় লুট করা অস্ত্র তাদের কাছে আছে, গুলি তাদের কাছে আছে। এটা একটা আতঙ্কের বিষয় ঠিকই, কিন্তু আমার বিশ্বাস সেই আতঙ্কটা বেশি দিন ওরা ধরে রাখতে পারবে না। যেটি আরিফ ভাই বলে গেলেন যে জামাত এত ঘৃণিত রাজনৈতিক শক্তি, একটি ঘৃণিত সামাজিক শক্তি, তারা কখনোই জামাত ইসলামের ব্যানারে এই বাংলাদেশের রাজনীতিতে সামনে আসতে পারে নাই। সড়ক আন্দোলনের মধ্যে ঢুকেছে, কখনো কখনো কোটা আন্দোলনের মধ্যে ঢুকেছে, কখনো অন্য আন্দোলনের মধ্যে ঢুকে আজকে এই বাংলাদেশকে জিম্মি করেছে। তার পেছনে কারা ছিল আজকে কিন্তু দেখেন সারা পৃথিবী ব্যাপী বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে। সেই ইউএসএইড-এর ফান্ড কারা পেয়েছে, এনইডির ফান্ড কারা পেয়েছে, জর্জ সরোস বা অ্যালেক্স সরোস, তাদের যে এই যে ডিপ স্টেট আমেরিকার, যারা কিভাবে তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন এই বাংলাদেশকে ঘিরে, এবং তারা কিভাবে বাংলাদেশকে জিম্মি করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়। এটি যে শুধু দেশি ষড়যন্ত্র ছিল তাও নয় কিন্তু, এবং এটি যে আন্তর্জাতিক একটি চক্রান্ত, আজকে বাংলাদেশকে জিম্মি করার যে বাংলাদেশকে আমরা দেখছি, সেটি কিন্তু আজকে বাংলাদেশের মানুষ হয়তো সবাই বুঝতে পারেনি, এখনো সবার কাছে এই বোঝার মেসেজটি আমরা পৌঁছাতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশের যে কৃষক, শ্রমিক বা মেহনতি মানুষ যারা আছে তারা বুঝতে পারবে। তারা বুঝতে পারবে কিন্তু তাদের পেটের তাগিদে। আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখেন কর্মহীন হয়ে উঠেছে। আজকে কোনো দেশের কোথাও কোনো সামাজিক নিরাপত্তা নেই। আমাদের যারা সহযোদ্ধা আছে নিশ্চয়ই তারাও একমত পোষণ করবেন। আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, আমাদের কিছু ভুল ছিল, আমাদের কিছু মানে আমাদের বলতে কি, আমরা শাহবাগে যারা এসেছিলাম তারা কিন্তু একটি একটি ইস্যু নিয়ে এসেছিলাম। দেখেন আমরা সংসদে যখন আইন পরিবর্তন হলো তখনই কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অনেক অংশে পূরণ হলো। যে যে সরকার আপিল করতে পারতো না, সেই আপিলের আইনটি বাস্তবায়ন হলো। এবং শাহবাগের কারণে যে এই যুদ্ধ অপরাধী যতজনেরই ফাঁসি হয়েছে বা সর্বোচ্চ শাস্তি হয়েছে, আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম সর্বোচ্চ শাস্তি। এবং এই রাজাকার যারা ছিল, আলবদর যারা ছিল, আল শামস যারা ছিল, একটি জায়গায় শাহবাগ পরিষ্কার করতে পেরেছে। ৪৩ বছর পরে এসে এই বাংলাদেশের শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতার কাছে আবার প্রমাণ করেছে মুক্তিযুদ্ধে কারা অপরাধী ছিল, কারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। এই রাজাকারদের অনেকে ভুলে গিয়েছিল, এই রাজাকারদের
নানাভাবে এই দেশের রাজনৈতিক শক্তি তাদের পুনর্বাসন করেছিল, রাজনৈতিক স্বীকৃতি দিয়েছিল, রাজনৈতিক অধিকার দিয়েছিল, যে কারণে জাহানারা ইমাম আমাদের শহীদ জননী কিন্তু গণ আদালত তৈরি করেছিলেন। কিন্তু তিনিও শেষ পর্যন্ত সেই শাস্তি দেখে যেতে পারেননি, তাদের সহযোদ্ধারাও অনেকে দেখে যেতে পারেননি, আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা ৭১-এর বীর, তারাও সেই শাস্তি দেখে যেতে পারেননি। কিন্তু নিশ্চয়ই উল্টে জাহানারা ইমাম তো মতো ১৯ জন বা ২৪ জন হ্যাঁ তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়ে মামলা জাহানারা দেয়া ইমাম হয়েছিল, চলে গেলেন। রাইট। হ্যাঁ, সেটাই বলছি যে সেই ধারাবাহিকতায় এই চক্রটি বারবারই বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে আমি এইটুকু বলতে চাই, যে জিম্মি দশায় আছে বাংলাদেশ, সেটি রক্ষা করার জন্য আমার মনে হয় সকলকে আহ্বান জানাবো, যারা বিশেষ করে এই জেনজি বলেন আর আলফা আগামী যে প্রজন্ম আসছে, এদেরকে যে বিভ্রান্ত করা হয়েছে, এদের সাথে যে প্রতারণা করা হয়েছে কোটা আন্দোলনের নামে, বৈষম্যহীন আন্দোলনের নামে, আমি সবাইকে কিন্তু বাংলাদেশের বিরোধী বলছি না, সবাইকে বাংলাদেশের যে মুখোমুখি করে দেওয়া হলো, স্বাধীনতার মুখোমুখি, সংবিধানের মুখোমুখি, মুক্তিযুদ্ধের মুখোমুখি, এরা নিশ্চয়ই অনেকেই এই জায়গা থেকে আজকে বুঝতে পেরেছে, তাদের পরিবাররাও বুঝতে পেরেছে আমি বিশ্বাস করব। এবং আপনার প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আহ্বান জানাতে চাই, যে সকল অভিভাবক আছেন আমার কথা যারা শুনছেন বা শুনবেন, তাদেরকে আহ্বান জানাতে চাই, আপনার সন্তানরা যে এই যে স্বাধীনতা বিরোধী চক্রের ঘোরে আজকে দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে গেল, আজকে দেশটিকে আজকে রক্তাক্ত করলো, দেশের বিভিন্ন স্থাপনা লুটপাট থেকে শুরু করে, অগ্নিসংযোগ থেকে শুরু করে, আজকে মব কিলিং এর মধ্য দিয়ে অনেককে হত্যা করা হলো। আমরা দেখেছি একটি মানসিক বিকারগ্রস্ত তোফাজ্জলকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হলো, এরকম অসংখ্য মানুষকে তারা নির্যাতন করে মেরে ফেলছে। এই জায়গা থেকে আমি আপনাদের যারা বিবেকবান অভিভাবক আছেন তাদেরকে সতর্ক করব, যারা আগামী প্রজন্মের বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করবেন, আজকে বাংলাদেশের যারা আগামী দিনে লিড দিবেন, তাদের কাছে আহ্বান জানাবো যে ভাই, আপনারা যে এই স্বাধীনতা বিরোধী চক্রের মুখোশ আজকে উন্মোচিত, তারা কি চাচ্ছে, কি বলছে, আপনারা অনুধাবন করুন। সেই সাথে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, আজকে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা যে দাঁড়াচ্ছে, সেই চক্রটিকে নিশ্চয়ই আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে আগামী দিনে রুখে দেবেন। আচ্ছা পলাশ, আমরা অনুষ্ঠানের শেষ দিকেও চলে আসছি, তুমি আমাকে বলো যে আমার কাছে এখন ২৪-এ এসে মনে হচ্ছে যে উম সাংস্কৃতিক আন্দোলনটা, তুমি ছাত্রলীগ করতা, এখানে একটা বিশাল গ্যাপ হয়ে গেছিল। তো এইটা কেন হলো, মানে কেন তোমরা সাংস্কৃতিক মুভমেন্টটাও করতে পারলা না? এটা তো আসলে করার কথা ছিল। কারণ ওই জায়গায় আমরা দেখেছি যে দিনের পর দিন ওয়াজ মাহফিল এগুলো হয়েছে, কিন্তু যে দেশব্যাপী যে একটা সাংস্কৃতিক আমাদের কালচার ছিল আমাদের ছোটবেলায়, সেটা কিন্তু গত ১০-১২ বছর ওইভাবে দেখা যায় না। পলাশ, তোমার কি মনে হয়? আচ্ছা আপু, আমি এই কোশ্চেনের উত্তর দেওয়ার আগে ওই শাহিন ভাইয়ের সাথে শর্মিলায় কিছু বলতে চাই, বর্তমান পার্সপেক্টিভে যেটা খুবই রিলেভেন্ট আমার কাছে মনে হচ্ছে। হুম। আপনি দেখেন যে মানে আমাদের শাহবাগের তৎকালীন সময়ের সাথে স্বভাবতই আলোচনায় আসে যে এখানে মুক্তিযুদ্ধের এগেনস্টে ২৪কে দাঁড়া করানো হচ্ছে, এবং এটা খুবই সুচিন্তিত ভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তি এই নেগেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। আপনি দেখেন আজকে বইমেলা হচ্ছে, সেখানে আপনার হচ্ছে ৫২ পরে হচ্ছে ২৪কে স্থান দেওয়া হচ্ছে, মাঝখান থেকে ৭১ না, এরকম ব্যানার করা হচ্ছে। তো আমি যদি আহ, বা- এই ২৩-এর আমাদের গণজাগরণ মঞ্চের সাথে যদি হচ্ছে আমি ২৪-এর চিন্তা করি, পার্থক্যটা দেখি, শুধু পার্থক্য না, তার আগেও যদি দেখি, তাহলে মূল পার্থক্যটা হচ্ছে যে এই ২৪-এর আন্দোলনের একটা বড় অংশ ছিল হচ্ছে আপনার মুনাফিক এবং বেইমানি। ঠিক আছে। হুম। কথা প্রসঙ্গে এখানে হচ্ছে যেহেতু আপনার হচ্ছে জনতার আদালতে বিষয়টা আসলো, শহীদুল জাহানারা ইমামের প্রসঙ্গে আসলো, একটা গণ খুবই আদালত। ইন্টারেস্টিং নাম হ্যাঁ, গণ আদালতের কথা আসলো, খুবই একটা ইন্টারেস্টিং নাম। দেখেন, আসিফ নজরুল, বর্তমান সরকারের আহ আইন বিষয়ক উপদেষ্টা, ঠিক আছে, উনি কিন্তু সেই গণ আদালতেও ছিল। ঠিক আছে। এবং হ্যাঁ। তার সেখান থেকে হচ্ছে, হ্যাঁ, গণ আদালতে ছিল, এবং সেখান থেকে তার তথ্য সকল কিছু, একদিন তাকে পাওয়া যায় নাই, তার কাছে খুব সম্ভবত উনি দত্ত সম্পাদক বা এই ধরনের কম্পাইলেশন একটা দায়িত্ব ছিল। সে জামাতের সাথে আপোষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে টিচার হয়েছে, বাইরে পড়াশোনা করতে গিয়েছে, এবং পরবর্তীতে আবার কিন্তু সে রূপ পরিবর্তন করার চেষ্টা করছে। তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মজা করি, কারণ বিভিন্ন সময় সে উনি এত কথা লিখে রাখছে, এই সবই বলে দিছে। প্রতিটা জিনিসই তার হচ্ছে সময়ের সাথে সাথে হচ্ছে আপনার কি বলে, স্ববিরোধী।
হ্যাঁ, স্ববিরোধী অবশ্যই, বাট এটা সুচিন্তিত ভাবে করেছে সময়ের সাথে সাথে রিলেভেন্ট থাকার জন্য, চূড়ান্ত মুহূর্তে আক্রমণ হানার মতো শক্তি অর্জন করার জন্য। যে জিনিসটা সে এখন করেছে, আজকে তার জামাতের আমিরের সাথে কথা বলতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। হুম। ঠিক একই জিনিস কিন্তু একই একই টেবিলে বসে তারা হচ্ছে ইয়া করছে, এবং তার মাধ্যমে সংবিধানের আমাদের হচ্ছে উপর আঘাত হানছে। তারা আমাদের হচ্ছে জাতীয় পতাকার উপর আঘাত হানছে, জাতীয় সঙ্গীতের উপর আঘাত হানছে, এবং তার একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে এই আসিফ নজরুল, যে কিনা আমাদের গণ আদালতের সময় হচ্ছে ছিল। সো যুগে যুগে কিন্তু এই দেশে হচ্ছে মির্জাফর জন্ম হয়েছে। আমাদের এই 24-এর আন্দোলনের সময়ও আপনার হচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই ধরনের স্লোগান হয়েছে, এবং সুযোগ পাওয়া মাত্রই বাঙালি আতুর ঘর 32 নম্বরকে পুরানো হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমান করা হয়েছে, এবং প্রতি মুহূর্তে বঙ্গবন্ধুকে হচ্ছে অপমান করার চেষ্টা করা যাওয়া হচ্ছে। তো এই আপনার 24-এর একটা বড় প্রাপ্তি হচ্ছে যে আমাদের সামনে আমাদের এই স্বাধীনতা বিরোধী অপশক্তি আহ মির্জাফর এবং এই মুনাফিকদের চেহারাটা দৃশ্যমান হয়েছে। তো শাহবাগের আমাদের যে স্পিরিট ছিল, সেই স্পিরিট তখন একবার হচ্ছে একটা ফিল্টার, শাহবাগ একটা ফিল্টার ছিল, সেই ফিল্টারের মাধ্যমে হচ্ছে কিছু ক্লিয়ার হয়েছিল। সেই শাহবাগ হয়তো বা হচ্ছে ভেন্ডেটিভ ইন্টারেস্ট নিয়ে অনেকে গিয়েছিল, এই 24-এ তাদের আরেকটা ফিল্টার হয়েছে। আর আপনি যে কোশ্চেনটা করলেন, ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই আপনার হচ্ছে ব্যর্থতার দায় কিছুটা নিজের উপর অবশ্যই নিই। যে আমাদের আসলে হচ্ছে এটা শুধুমাত্র একটা ছাত্র সংগঠনের পক্ষে না, আমাদের এটা আমার মনে হয় যে হচ্ছে আসলে সার্বিক ব্যর্থতার জায়গা, যে আমাদের এই কালচার যে মুভমেন্টটা ছিল, আমাদের যে লেবারের মুভমেন্টটা ছিল, এই জিনিসটাকে আসলে হচ্ছে আমরা জাগ্রত রাখতে পারি নাই। এটারও একটা বড় কারণ আছে। আপনি দেখেন আপা, এখানে আসলে হচ্ছে কথা বলতে গেলে অনেক কথা বলা আসবে। আপনার হচ্ছে 2013 এই শাহবাগের গণজাগরণ মঞ্চ পরবর্তী সময়ে কিন্তু হচ্ছে আমাদের এই রাজনীতি থেকে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে হচ্ছে আপনার নির্মূল করার একটা সুযোগ তৈরি হয়েছিল। ঠিক কখনো কিন্তু একটা দল একটা দেশের অ্যাপারেন্ট বৃহৎ রাজনৈতিক শক্তি, এই আপনার হচ্ছে আহ, যেটা বাঁধন ভাই বললেন, দুইটা পার্টি আমাদের এর সাথে হচ্ছে অ্যাটলিস্ট লোক দেখানো হইলেও নৈতিক সমর্থন জানাইতে আসে না। এটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে আপনার জামাতে ইসলাম। যখনই হেফাজতের আপনার হচ্ছে আন্দোলন শুরু হইলো, সেই বিএনপির পক্ষ থেকেই কিন্তু এই হেফাজতের আন্দোলনকে ফুয়েলিং করা হয়েছে, তাদেরকে হেফাজতের পক্ষে মাঠে নেমে আসার আপনার হচ্ছে সর্বোত্তক আহ্বান জানানো হয়েছে। সাময়িকভাবে আমাদের কিছু ব্যর্থতার কারণে আমাদের দেশ বেদখল হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আজ লাঞ্ছিত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অবশ্যই শেষ হাসিটা আমরাই হাসবো, যেটা আমরা শাহবাগে গণজাগরণ মঞ্চে এসেছিলাম, যেটা আমরা 71-এ এসেছিলাম, 52-তে এসেছিলাম। বারংবার এই বিজয় হচ্ছে এটা আমাদের রক্তের উত্তরাধিকার। আমরা শেষ হাসি অবশ্যই আমরা হাসবো। ধন্যবাদ। আচ্ছা, একদমই, একটা আমার অনেক ইনফরমেশন দিই, বন্ধুরা আছে, বিএনপি আমি কিন্তু নাম শাহবাগে আসতে নাম বলতে চাইছিল। চাই না, তারা হ্যাঁ, বিএনপি রাজনীতির সাথে যুক্ত, জাসাসের সাথে যুক্ত, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা বিলং করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, এক্স্যাক্টলি। মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। তারা কিন্তু আমাদের শাহবাগে একদম আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে অনেকে কাজও করেছেন, খাবার দিয়েছেন, দিনের পর দিন বসেও ছিলেন, এটাও সত্য। রাজনৈতিক ভাবে বিএনপি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না, নো ইচ্ছায় তো বললেন। রাজনৈতিক ভাবে তো আমরা কোনো ব্যানারেই শাহিন, আমি করেছি। আমি একটা ইনফরমেশন দেই, এটা পাবলিকলি বলা হয় নাই কখনো। সেটা হচ্ছে যে সাদেক হোসেন খোকা তখন ফোন দিতেছিলেন, এবং রাইট। তারা আমাদেরকে যেটা বলতেছিলেন যে জামাতের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলা যাবে না। হ্যাঁ, তারা প্রেস ক্লাবের সামনে অপেক্ষা করছিলেন যে প্রেস ক্লাব থেকে এসে আমাদের সাথে যুক্ত হবেন। এটা 8 তারিখের কথা বলতেছি আমি। বিএনপির পক্ষ থেকে সাদেক হোসেন খোকা আমাদের সাথে যোগাযোগ করছিলেন, এবং উনি প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াইছিলেন, উনি সহ আরো বিএনপির আরো নেতৃবৃন্দ তারা এসে যুক্ত হবেন। কিন্তু তাদের শর্ত ছিল কিছু, যেই শর্তগুলো আসলে আমরা মানতে পারিনি। হ্যাঁ, আমরা বলেছি যে না, এই ধরনের কোনো শর্তে আমরা যাব না। আপনারা যদি আমাদের শর্ত মেনে মঞ্চে আসতে পারেন তাহলে আপনারা আসেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনি মুক্তিযোদ্ধা, আপনি মঞ্চে আসতেই পারেন, গণজাগরণ মঞ্চ তো মুক্তিযুদ্ধের, তাই না? কিন্তু ওই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই ধরনের কোনো শর্ত মেনে আমরা আপনাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো না। তারপরে ওনারা আর আসেন নাই। এবং তার পরবর্তীতে খালেদা জিয়া যখন আহ, আপনার সিঙ্গাপুর থেকে, সম্ভবত সিঙ্গাপুর থেকে ফিরলেন, ফিরে আমাদেরকে তো নষ্ট ছেলে টেলে এইগুলো বলে উনি ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। তার পরবর্তীতেও কিন্তু আমি বলছি, আপনার বিডি নিউজের হচ্ছে একটা গোল টেবিল বৈঠক হয়েছিল, সেখানে আমি বলছি যে দেখেন, আহ, বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। হ্যাঁ, তিনি একজন বীরাঙ্গনা। তো তিনি আমাদের বিষয়ে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমাদের সারা বাংলাদেশের মানুষের বুকে আঘাত লেগেছে। তো উনি যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে গণজাগরণ মঞ্চে আসতে চান, উনি ওয়েলকাম। হ্যাঁ, কিন্তু ওনাকে
আমাদের কাছে, অর্থাৎ যাদেরকে নষ্ট ছেলে বলেছেন বা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা ও বলেছেন ইতিহাস জানে না, বা বলেছিল যে যারা এরা নষ্ট ছেলে, যারা এরা রাজাকার মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে জানে না। হুম। উনি ক্ষমতায় আসলে ছেড়ে দিবেন এই ধরনের কথাবার্তা বলেছেন। এগুলো নিয়ে ক্ষমা ক্ষমা চাইলে উনি অবশ্যই এসে আমাদের পাশে বসতে পারেন। উনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এবং বীরাঙ্গনা, তো তাকে আমরা অবশ্যই জায়গা দিব না কেন? আজকে আমি একদম শেষ কথা বলতে চাই যে শাহবাগের যে 6 দফার এক দফা যেটি ছিল যে মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশে যারা রাজনীতি করতে চায়, তারা যারা সরকারি দলে থাকবে তারাও মুক্তিযুদ্ধকে মেনে রাজনীতি করতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে, এবং যারা বিরোধী দলেও থাকবে তাদেরও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে। আমি বিশ্বাস করি সেই শাহবাগ আজকে নতুন প্রশ্ন তৈরি করবে। আগামী দিনে আগামী প্রজন্মের কাছে এই শাহবাগ নতুন ভাবনার জায়গাটা তৈরি করবে, গবেষণার জায়গাটা তৈরি করবে। শাহবাগ নিয়ে তারা নতুন করে ভাববে যে শাহবাগ তাদের সিনিয়র বড় ভাইরা দাঁড়িয়েছিল 71-এর ঋণ পরিশোধ করতে। নিশ্চয়ই আগামী প্রজন্ম এই বাংলাদেশ রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য এই শাহবাগের মতো করে জাতির আবার প্রয়োজনে এই শাহবাগ বাংলাদেশে রূপান্তরিত হবে, বাংলাদেশ শাহবাগে রূপান্তরিত হবে। বাঙালির জাগরণ এটি থামবে নয়। ওই যে আমরা একটা কথা বলি, শাহবাগ জেগে থাকে শাহবাগ ঘুমায় না, এটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি। এবং এই দৃষ্টিকোণের পক্ষ থেকে এই মধ্য দিয়ে আমি আরেকটি কথা বলতে চাই। আজকে রাজনীতিতে যে যে দল করুক না কেন, আমি সবাইকে আহ্বান রাখতে চাই, সেটা বাম দল হোক, ইভেন কি বিএনপির যারা রাজনীতিতে আছেন তাদেরকেও আহ্বান রাখতে চাই। আপনাদের মধ্য থেকে যে জামাতপন্থীরা আছে, তারা হয়তো আপনাদের যে জায়গাটি, আপনাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে পরিষ্কার ভাবনার জায়গাটা আপনারা প্রকাশ করতে পারছেন না, নিশ্চয়ই আগামী দিনে আপনারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে সরকারে অথবা বিরোধী দলের জায়গা ভূমিকা পালন করবেন। আমাদের কাছে এটা একটা খুব আবেগের জায়গা। স্বপ্ন হলো সত্যি, এই ধরনের একটা বিষয় ছিল। তো সেই স্বপ্নের সত্যিটা আসলে হয়েছিল শাহবাগের মধ্য দিয়ে, এবং সেই স্বপ্ন সত্যি থেকে শক্তিতে রূপান্তরিত হয়েছিল, যেই শক্তিটা এখনো আছে। আপনারা যদি খেয়াল করলে দেখবেন যে বর্তমানে যারা ক্ষমতায় আছে বা 2024 সালে যারা এক ধরনের প্রতারণার মধ্য দিয়ে সামনে এসেছে, তারা একটা কথা কিন্তু সবসময় বলে যে তারা বলে যে তাদের বিরোধী শক্তি আসলে শাহবাগীরা। শাহবাগী এক্স্যাক্টলি। মানে কিন্তু ওই শাহবাগে যারা উপস্থিত হয়েছে শুধু তারা না। শাহবাগী বলতে তারা যেটা বোঝায় মুক্তিযুদ্ধের শক্তি, 71-এর শক্তি, বঙ্গবন্ধুর শক্তি। তো শাহবাগ যে তাদের জন্য কত বড় ক্ষতিকর একটা বিষয় ছিল, এবং শাহবাগ যে কত বড় একটা অহিংস শক্তি ছিল, যেই শক্তির কাছে তারা সবসময় ম্লান হয়ে গেছে, তারা সবসময় হেরে গেছে, সেটা আসলে তাদের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণিত হয়। আমাদের নতুন এক্স্যাক্টলি। করে বলার কিছু নেই, আমাদের নতুন করে প্রমাণ করারও কিছু নেই। তারাই প্রমাণ করে দিচ্ছে, মুক্তিযুদ্ধের বিরোধী যারা, তারাই বলে দিচ্ছে শাহবাগের শক্তিটা কোন জায়গায়। এবং তারা এটাও জানে যে শাহবাগকে সাথে না নিলে তারা এই ধরনের আন্দোলন সফল করতে পারতো না, যেই কারণে তারা জাগরণের গানকে সঙ্গী করেছিল, বঙ্গবন্ধুর ভাষণকে সঙ্গী করেছিল, তারা মুক্তিযুদ্ধকে সঙ্গী করেছিল। একটি ভেড়ার চামড়া পরে শেয়াল হয়ে তারা এক ধরনের আন্দোলন করেছে। Next. শুধুমাত্র তারা জানে তাদের আদর্শটা দিয়ে তারা আসলে কোনো কিছু সফল করতে পারবে না। তারা শাহবাগকেই সঙ্গী করেছিল, তারা বঙ্গবন্ধুকে সঙ্গী করেছিল, মুক্তিযুদ্ধকে সঙ্গী করে এই ধরনের একটি আন্দোলন সফল করতে পেরেছে। কিন্তু মানুষের মধ্যে প্রথিত আছে যে কোনো সময় শাহবাগ জেগে উঠবে, আর শাহবাগ জেগে উঠলে এদেরকে পালাতে হবে। Great. অনেক ধন্যবাদ। আপনারা সবাই সময় দিয়েছেন। দৃষ্টিকোণ একাত্তর কৃতজ্ঞ থাকবে, এবং আমরা এক যুগ পূর্তিতে শাহবাগের আমরা সবাই একত্র হতে পেরেছি, যে কয়জন পেরেছি আমরা। তো আমি শুধু শেষে একটা কথাই আমার দর্শকদের বলবো, আহ সত্যি তো শাহবাগ জেগে থাকে, শাহবাগ ঘুমায় না। তো আপনারা সবাই ভালো থাকবেন। চলুন দেশকে ভালোবাসি, আমাদের প্রজন্মকে দেশকে জানাই, দেশকে চেনাই, ইতিহাস চর্চা করাই। আপনারা সবাই নিরাপদে থাকবেন। দেশ এখন ভীষণ বিপদের মধ্যে আছে, দেশের মানুষ বিপদের মধ্যে আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হব, এবং ঐক্যবদ্ধ হয়ে এই পরাজিত শক্তিকে অবশ্যই মোকাবেলা করতে পারবো। ভালো জয় থাকবেন। বাংলা। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় জয় বাংলা, বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।